তো আজকে হচ্ছে 40তম ক্লাস এবং আমাদের দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির চার আদেশ। চার আদেশ দেখেন, মকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট, এটা ডান সাইডে দেখেন, এটা ধারা হচ্ছে 26 আর আদেশ কত? চার। তো যদি আপনার পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে মকদ্দমা দায়ের সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়, 26 ধারায়, আর যদি বলে কত আদেশ, চার আদেশ, মনে রাখবেন। এবং আপনারা জেনে রাখা মানে আপনারা ইতিমধ্যে জানেন যে ধারায় যে বিষয়টা বলেছে সে বিষয়টা বিস্তারিত ব্যাখ্যা করেছে কোথায়? আদেশে। ধন্যবাদ। তো তাহলে গতদিন আমরা তিনটা আদেশ আলোচনা করেছি। তিনটা আদেশের প্রথম আদেশে ছিল মামলার পক্ষগণ, আদেশ এক, যে জায়গায় আমরা বাদী বিবাদী, তারপরে জয়েন্ডার মিসজয়েন্ডার, তারপরে সংযুক্ত অপসংযোগ, এগুলা বিস্তারিত পড়ছি। দুই আদেশে পড়ছি মামলার গঠন, ওই যে যেখানে আমরা বলছি দাবি বর্জন, একাধিক প্রতিকার থাকলে একসাথে চাইতে হবে এরকম, বা জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন, নালিশের কারণ একত্রীকরণ, তারপরে মিস জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন, নালিশের কারণের অপসংযোগ হইলে কি প্রতিকার আছে সেইগুলা। এরপরে গতদিন আমরা পড়ছি তিন আদেশ। তিন আদেশে পড়ছি যে মামলা কে কর্তৃক পরিচালিত হবে, স্বীকৃতি প্রতিনিধি নাকি বাদী স্বয়ং নাকি উকিল, এই বিষয়টা ব্যাখ্যা করেছে কত আদেশে? তিন আদেশ। আজকে আমরা পড়বো চার আদেশ। চার আদেশে আলোচনা করছে যে মামলা দায়ের, মকদ্দমা দায়ের মানে একটা দেওয়ানি মকদ্দমা কিভাবে দায়ের করতে হবে। তো তার মধ্যে প্রথমে দেখেন যে 26 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, প্রত্যেকটি মকদ্দমা আন্ডারলাইন করবেন আরজি পেশ করে, আন্ডারলাইন করবেন নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এই কথাটা বলেছে 26 ধারায়। অর্থাৎ আপনার মনে রাখতে হবে মামলা দায়ের করতে হবে হয় আরজি পেশ করে অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করা যায়, বলবেন আরজি পেশ করে অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে। এবং ইংরেজিটা দেখেন, every suit shall be instituted by the presentation of plaint, আন্ডারলাইন করেন presentation of plaint, এটা মানে হলো কি আরজি উপস্থাপন বা আরজি পেশ, or in such other manner as may be prescribed, অথবা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে। তো এই জিনিসটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। বাংলায় আসুক আর ইংরেজিতে আসুক এইভাবে আসবে যে মামলা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে কত ধারায় আছে, কত ধারায়? 26 ধারায়। এটাই পরীক্ষা আসবে, অথবা ইংরেজি লাইনটা দিয়ে বলবে যে কত ধারায় আছে, অথবা বলবে যে 26 ধারায় বলা হয়েছে মামলা দায়ের করতে হবে কিভাবে, আরজি উপস্থাপনের মাধ্যমে অথবা অন্য কোনো পদ্ধতিতে। আচ্ছা, এরপরে দেখেন 26 ধারায় যে কথাটা বলেছে সেই কথাটা বিস্তারিত ব্যাখ্যা করেছে কোথায় বলেন তো? কত আদেশে? চার আদেশে। চার আদেশের এক বিধিতে দেখেন, আদালত বা, আন্ডারলাইন করবেন, তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে। এবং আর্জির সাথে আন্ডারলাইন করবেন, যতজন বিবাদী থাকে ততগুলো আর্জির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারির জন্য দাখিল করতে হবে। তাহলে এখানে আমার দুইটা জিনিস, যে আর্জি দাখিল করা যায় কার কাছে? আদালতের কাছে, অথবা কার কাছে? এই উদ্দেশ্যে যে নিযুক্ত কর্মকর্তা তার কাছে। এবং আর একটা জিনিস জানলাম যে আর্জিতে যতজন মানে বিবাদী ততগুলো আর্জির অবিকল কি দিতে হবে? নকল দিতে হবে সমঞ্জনের জন্য। তো এই জিনিসগুলো আপনি ভুলে যান কেন? আমি তো বুঝি না। আপনার যদি পাশ করার ইচ্ছা থাকে তো খুব সোজা, যে আর্জি দাখিল করতে হবে আদালতে অথবা কর্মকর্তার কাছে, এবং যতজন বিবাদী ততজন আর্জির নকল কিসের সাথে দিতে হবে? সমনের সাথে দিতে হবে। এই তো পড়া এই জায়গাতেই শেষ হয়ে যাওয়ার কথা। দেখেন, তো এখন এখানে আবশ্যিক শর্ত সমূহ, আদালত বা আর্জি গ্রহণের জন্য নিযুক্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করতে হবে, যতজন বিবাদী থাকবে ততগুলো আর্জির অবিকল নকল সমন জারির জন্য দাখিল করতে হবে, এটা তো আমরা জানি নাকি? আচ্ছা, সমন জারির জন্য প্রয়োজনীয় ফি, এটা বললেন, সমন জারির জন্য প্রয়োজনীয় ফি আরজি দাখিলের সময় দাখিল করতে হবে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সমন জারির জন্য যে প্রয়োজনীয় ফি, এটা কখন দাখিল করতে হবে? আরজি দাখিলের সাথে সাথে। মকদ্দমা ব্যতীত অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে কোনো কার্যক্রমের যখন আবেদন করা হয় তখন পরিশোধ করতে হবে। মকদ্দমা ছাড়াও যদি অন্যান্য কোনো কার্যক্রম থাকে, উক্ত কার্যক্রমের জন্য যখন আবেদন করা হয় তখনই পরিশোধ করতে হবে। তো জাস্ট এটা মনে রাখেন, দাখিলের সময় ফিটা দিতে হয়। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেখেন,
আহ প্রত্যেক বিবাদীর জন্য সমনের একটি নকল সহ বিবাদীর পূর্ণ সঠিক ঠিকানাযুক্ত যথাচিত খামে আগাম প্রাপ্তি স্বীকার পত্র আদির সাথে বাদীকে দখল করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টটা, দেওয়ানি কার্যবিধির আদেশ 6 ও 7 এর বিধি অনুসারে আরজি তৈরি করতে হবে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে আরজি তৈরি করতে হবে কোন কোন আদেশের বিধান অনুসারে, 6 ও 7। আর এই কথাটা বলেছে কত আদেশে, 4 আদেশে। আমার মনে রাখতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আরজি তৈরি করতে হবে কত কত আদেশের বিধান অনুসারে, 6 ও 7। আর এই কথাটা বলেছে কত আদেশে, 4 আদেশ। ঠিক আছে। আচ্ছা, তো তারপরে দেখেন 26 ও 4 আদেশের মধ্যে পার্থক্য হলো 26 ধারায় বলা হয়েছে আরজি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করতে হবে, অন্যদিকে উক্ত আরজি কোথায় এবং কিভাবে দায়ের করতে হবে সেটাই বলা হয়েছে কত আদেশে, 4 আদেশে। তো এতটুকু মনে রাখলেই, আচ্ছা সুতরাং প্রত্যেকটি আরজি প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। প্রথমে জানতে হবে যে আরজি কিভাবে প্রস্তুত করতে হয়। আরজি কিভাবে প্রস্তুত করতে হয় এটা কিভাবে জানা যায়, কত কত আদেশ, 6 ও 7। আর লিখিত জবাব প্রস্তুত করতে হলে কি কি, এটা কত, 6 আর 8। আপনি মনে রাখবেন আরজি সমান সমান 6 ও 7। আর লিখিত জবাব প্রস্তুত কিভাবে করতে হবে এটা কত, 6 ও 8। 6 ও 8। তো এখানে 2 নং প্রশ্নটা দেখেন যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইন্ট, মানে প্রতিটি মামলা দায়ের করতে হবে আরজি দাখিল অর ইন সাচ আদার ম্যানার এজ মে বি প্রেসক্রাইবড অথবা অন্য কোনো পন্থায়। এটা কত ধারায় বলছে, 26 ধারায় বিবিআই। তো এছাড়া অন্যান্য যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। 7 নাম্বার প্রশ্নটা ভিভিআই, 7 নাম্বার দেখেন, দেওয়ানি কার্যবিধির কোন আদেশ অনুসরণ করে আরজি প্রস্তুত করতে হবে, কোন আদেশ, 6 কত বলেন, ভিভিআই। আমি আপনাদের মানে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আপনারা দেওয়ানি কার্যবিধি এই যে যে ক্লাসগুলো হয় প্রতিদিনের পর প্রতিদিন শেষ করেন, দেখেন এখান থেকে 20-এর ভিতরে মিনিমাম আপনি 13-14 পাবেন। কিন্তু আপনাদের এই যে যে পড়ার যে অবস্থা, যে ইজি ইজি প্রশ্ন করি আসলে উত্তর দিতে পারেন না। আমার প্রশ্ন তো প্যাসের হয়, সেটা হলো পরের কথা, এটা খুব বেসিক। দেখবেন যে আইন পাঠ থেকে 7 নাম্বার প্রশ্নটা চলে আসছে যে আরজি প্রস্তুত করতে হয় কত আদেশ অনুসারে, তখন সবাই তাকাবে 7 আদেশ, কারণ সবাই জানে যে আরজি প্রস্তুত করতে হয় আরজি বলছে 7 আদেশে, কিন্তু অ্যাকচুয়ালি আরজি প্রস্তুত করতে হয় 6 ও 7। কত আদেশে বলছে, 4 আদেশে। আচ্ছা, আমরা তাহলে 1 আদেশ পড়ছি, 2 আদেশ পড়ছি, 3 আদেশ পড়ছি, 4 আদেশ পড়ছি। আপনারা অনেকেই আদেশ 50টা আদেশ মুখস্থ করেন, কোনো দরকার নাই। আমরা প্রথমে যেটা পড়ছি 1 আদেশ মামলার পক্ষ, 2 আদেশ মামলার গঠন, 3 আদেশ স্বীকৃতি প্রতিনিধি বা উকিল নিয়োগ, 4 আদেশ কিভাবে মামলা দায়ের করতে হয়। মাঝের 5 আদেশটা এখন পড়বো না। এখন দেখেন 6 আদেশ সামনে আছে, দেখেন প্লিডিংস জেনারেলি আদেশ কত, 6। তো এখানে প্রথমে একটা জিনিস মনে রাখবেন যে প্লিডিংস অর্থ আসলে কি, এটা আমরা একটু দেখি। দেখেন 6 আদেশের এক বিধি, 6 আদেশের এক বিধি, প্লিডিংস অর্থ হলো আরজি বা লিখিত জবাব। প্লিডিংস শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। এখানে খুব একটা জিনিস লক্ষ্য করা দরকার, যদি আপনাকে বলে প্লিডিংস এস আছে তাহলে প্লিডিংস এই জায়গায় অ্যাকচুয়ালি মানে আপনার এই জায়গায় লেখাটা ভুল আছে। প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, এটা ঠিক নাই। যদি শুধু প্লিডিং থাকতো তাহলে হলো প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, আর এস যুক্ত থাকলে প্লেইন্ট এন্ড রিটেন স্টেটমেন্ট। ঠিক আছে। সো এই জায়গায় প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, অরটা কেটে এন্ড লেখেন, এন্ড 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 এন্ড। এস থাকলে এবং, আর শুধু প্লিডিং থাকলে আরজি অথবা লিখিত জবাব। বুঝাইতে পারি নাই বোধহয়। এস থাকলে ধরেন বহু বচন, তার মানে সবাইরই বোঝায়, আরজিও বোঝায় এবং লিখিত জবাবও বোঝায়। প্লিডিং বলতে আরজি অথবা লিখিত জবাব। দীপিকা বোঝেন নাই বোধহয়, কি বলছেন বলেন। আচ্ছা, এই যে আপনার লেখা আছে, ধন্যবাদ। প্লিডিংস মানে আরজি এবং লিখিত জবাব। আর শুধু প্লিডিং বললে, প্লিডিং এস নাই, তাহলে আরজি বা লিখিত জবাব।
অনলাইনে যারা আছেন একটু লিখে নিয়েন। তার মানে মাসুদ বুঝছেন কি বলেন তো? হ্যাঁ, তাহলে দুইটাই এন্ড হবে। না থাকে তাহলে এটা অথবা এটা। ধন্যবাদ। তো তাহলে আমাদের আইন পাঠে যে কথাটা আছে যে প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, এই জায়গা ওয়ার লেখা, এটা কি আছে বলেন? ভুল আছে, এই ওয়ারের জায়গা হবে কি এন্ড। তো এই প্রশ্ন আসবে, এস থাকলে একরকম উত্তর, এস না থাকলে আর একরকম উত্তর। কিন্তু আজীবন যারা পড়ছেন অধিকাংশ দেখবেন 80% জানে না। তারা ওই মানে যে কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার না। কিন্তু এখন তো প্রশ্ন এরকম হবে যে আপনি ইজি প্রশ্ন যায় ওই জায়গা ভুল করে আসবেন। আচ্ছা, তাহলে এই যে দেখেন, বাদীর প্লিডিংস হলো বাদীর আর্জি এবং বিবাদীর প্লিডিংস হলো বিবাদীর লিখিত জবাব। বাদীর আর্জি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। সো আরজি হলো বাদীর দাবি সম্বলিত। তাহলে আমরা এটা বলতে পারি যে আরজি হলো বাদী যেটার উপর ভিত্তি করে মামলা দায়ের করে সেটাকে বলে আরজি। আর আরজি দাখিলের পর বিবাদী বরাবর দেয় হলো সমন। সমন পাওয়ার পর বিবাদী এসে দেয় হলো লিখিত জবাব। এই আরজি বা লিখিত জবাব উভয়েরই একত্রে বলে কি প্লিডিংস। তো এখন এখানে একটু দেখেন যে প্লিডিং সম্পর্কে মৌলিক নিয়ম। প্লিডিংস এ শুধুমাত্র গোল দিবেন ম্যাটেরিয়াল ফ্যাক্টস উল্লেখ করতে হবে। ম্যাটেরিয়াল ফ্যাক্টস, ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে হলো গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে কি? গুরুত্বপূর্ণ বিষয়। আন্ডারলাইন করবেন, সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই, নেই। আমাদের লিখিত পরীক্ষায় গতবারও এই প্রশ্নটা এসেছে যে প্লিডিংস এ ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, সাক্ষ্য থাকবে না, ব্যাখ্যা করুন। তাহলে প্রিলিমিনারিতে যেভাবে আসতে পারে যে প্লিডিংস এ নিম্নের কোনটি থাকবে, কি ম্যাটেরিয়াল ফ্যাক্টস। আর ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে হলো গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষ্য থাকবে না। সাক্ষ্য মানে হলো কে কি বলছে, সুমন সেন কি বলছে, ওই শাকিল কি বলছে, অমুকের দ্বারা গেছিল এই বলছে, বেদখলের সমান এই কথা, অমুক সাক্ষী ছিল, তাদের এই কথা, এত বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার নাই। সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব কার? আদালতের। এটা উপস্থাপন করা হবে যখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আসবে তখন। তারপরে দেখেন, ছয় আদেশের 2 বিধিতে বলা হয়েছে প্লিডিংস এ গুরুত্বপূর্ণ তথ্যাদি বর্ণিত হবে কিন্তু সাক্ষ্য বর্ণিত হবে না। আন্ডারলাইন করবেন, প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। এই কথাটা বলছে ছয় আদেশের কত বিধি? ছয় আদেশের কত? 2 বিধি। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স যদি আপনাদের শূন্য স্থান দেয়, প্লিডিং টু স্টেট ডট 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 এন্ড নট ডট ডট ডট, কি হবে? প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট কি এভিডেন্স। প্লিডিংস এ শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনাদি উল্লেখ থাকবে। গুরুত্বপূর্ণ ঘটনাদি যার উপর ভিত্তি করে আবেদনকারী বা দরখাস্ত করতে তার দাবি উত্থাপন করে বা আত্মপক্ষ সমর্থন করে সেই সব তথ্য প্লিডিংস এ উল্লেখ করতে হবে। বাদী তার অধিকার প্রতিষ্ঠার জন্য বা বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য যে সকল তথ্য ঘটনা বিষয় অবশ্যই প্রমাণ করবে সেগুলোকে গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়। যেমন সত্যের ভিত্তিতে দখলের মামলা, যে দলিলের ভিত্তিতে বাদী এমন সত্য দাবি করেছে ইত্যাদি, এগুলা হলো কি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের ডান সাইডে দেখেন একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা, এই জিনিসটা একটু পড়ি যে দেওয়ানি কার্যবিধির 6 আদেশটি আরজি এবং লিখিত জবাব উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই আদেশে এমন কিছু নিয়ম আলোচনা করা হয়েছে যেগুলো বাদী এবং বিবাদী উভয়কে অনুসরণ করতে হয়। তাহলে আমরা এটা বলতে পারি 6 আদেশের যে বিষয়বস্তু এটা বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কি বলেন বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য। বাদীর আরজি এবং বিবাদীর লিখিত জবাব উভয় ক্ষেত্রে প্লিডিংস এর বিধান প্রযোজ্য। যেমন দেখেন, যেমন বাদীকে তার আর্জিতে স্বাক্ষর করতে হয়, আবার বিবাদীকেও লিখিত জবাবে কি করতে হয়? স্বাক্ষর করতে হয়। বিষয়টি প্লিডিংস অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আপাতত আপনি আমাদের আহ এটা মনে রাখেন যে প্লিডিংস এর যে বিষয়বস্তু এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য। জেনে রাখা ভালো যে পয়েন্ট এটা ভিবিআই। প্লিডিংস এর তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা অঙ্কে প্রকাশ করতে হবে। তারিখ অঙ্ক বুঝেন তো, 1 2 3 4 5 6 এগুলো হলো অঙ্ক। তো তারিখ প্রকাশ করতে হবে কিসে? অঙ্কে। টাকার পরিমাণ অঙ্কে, সংখ্যা অঙ্কে। কথায় আপনি লেখেন না লেখেন পরের বিষয়, বাট অবশ্যই অঙ্কে প্রকাশ করতে হবে। 3টে স্টার দেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা এগুলা প্লিডিংস এ কিসে প্রকাশ করতে হবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে দেওয়ানি কার্যবিধি অনুসারে
প্লিডিংস অর্থ কি? আরজি বা জবাব লাগছে, যদি কোনো অপশনে থাকতো আরজি এবং জবাব তাহলে উত্তর হতো কোনটা? আরজি এবং জবাব। আর এটার শুধু বলতো প্লিডিং যদি বলে তাহলে উত্তর হয় কোনটা? আরজি বা জবাব। জি বিমল সাহেব বুঝছেন? কি বলছেন বলেন তো? প্লিডিং অর্থ কি আর প্লিডিংস অর্থ কি বলেন, দ্রুত বলেন। আর যাক, ধন্যবাদ। আচ্ছা, পরেরটা দেখেন, প্লিডিংস এর অর্থ কি? আরজি লিখিত জবাব, আরজি ও লিখিত জবাব, কোনটা বলেন তো? আরজি ও লিখিত জবাব। এবং যা ও তাই। জি। তো তারপরে দেখেন আমাদের সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে প্লিডিংস কে সংজ্ঞায়িত করা হয়েছে? 6 আদেশের কত বিধি? 1 বিধি। এই যে 3 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর, এটা ভালো প্রশ্ন দেখেন। প্লিডিং শ্যাল মিন, এস নাই, উত্তর কোনটা? প্লেন অর রিটেন স্টেটমেন্ট, বাট যদি এই জায়গায় প্লিডিংস থাকতো প্লেন রিটেন স্টেটমেন্ট। বুঝছেন? 6 নম্বর প্রশ্নটা দেখেন, প্লিডিংস এ গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করতে হবে, সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস নট এভিডেন্স, 6 আদেশে কত বিধি? 2 বিধি। 9 নং প্রশ্নটা ভিভিআই দেখেন, প্রত্যেকটি প্লিডিংস এ গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহের বিবৃতি উল্লেখ করতে হবে, সংক্ষিপ্ত আকারে, বিস্তারিত, আংশিক, বিশদ বিবরণ, কোনটা বলেন? সংক্ষিপ্ত আকারে। ইংরেজিটা লেখেন ইন এ কনসাইজ ফর্ম। কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত। পাইছেন? কনসাইজ মানে কি? সংক্ষিপ্ত। 10 নম্বর ইম্পর্টেন্ট, প্লিডিংস এ টাকার পরিমাণ, তারিখ ইত্যাদি উল্লেখ করার নিয়ম কিভাবে? অঙ্কে। 11 নম্বর দেখেন, প্লিডিংস থেকে বিচ্যুতি, ডিপারচার ফ্রম প্লিডিংস বা প্লিডিংস এ পরিবর্তন, আন্ডারলাইন করবেন, সংশোধন আকারে করা যেতে পারে। আপনি যদি প্লিডিংস আরজি বা লিখিত জবাবে কিছু বাদ দিতে চান, কিছু যোগ করতে চান, কিছু পরিবর্তন করতে চান, তাহলে এটা করতে হবে কি আকারে? সংশোধন আকারে। সংশোধন আকারে। এই সবগুলাই গুরুত্বপূর্ণ। চলে আসি প্লিডিংস এর সংশোধন, সরি, প্লিডিং স্বাক্ষর এবং সত্যাখ্যান, আন্ডারলাইন করেন। সাইনিং এন্ড ভেরিফাইং প্লিডিং, সাইনিং এন্ড ভেরিফাইং প্লিডিং। প্রথমে আমরা চলে আসি দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 14 বিধি, আন্ডারলাইন করেন। 6 আদেশের কত বিধি? 14 বিধি। প্লিডিংস টু বি সাইন্ড, সাইন মানে কি? সাইন মানে কি? সিগনেচার। মানে আপনি আরজি প্রস্তুত করছেন, আরজি প্রস্তুত করার পরে ওই আরজিতে কে কে স্বাক্ষর করবে? বাদী আর তার উকিল, বাদী এবং তার উকিল। আর যদি বলে লিখিত, লিখিত জবাব প্রস্তুতের পর লিখিত জবাব কে 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 স্বাক্ষর করবে? বিবাদী এবং তার উকিল। আর যদি বলে যে প্লিডিংস এ কে সিগনেচার মানে কে স্বাক্ষর করবে, তাহলে উত্তর হবে পক্ষ, তার উকিল, পক্ষগণ এবং তার উকিল। এই যে দেখেন, প্রত্যেক প্লিডিংস অর্থাৎ আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে, আন্ডারলাইন করবেন, সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক এবং তার উকিল কর্তৃক। সংশ্লিষ্ট পক্ষ বলতে বোঝানো হয়েছে বাদী হইলে মানে বাদী আর তার উকিল, আর বিবাদী হইলে কে? বিবাদী আর তার উকিল। তাহলে প্লিডিংস এর যে সিগনেচার, এটা বলেছে 6 আদেশের কত বিধি? 14 বিধি। অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে। অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে বাদী তার আরজিতে বা বিবাদী তার লিখিত জবাবে স্বাক্ষর করতে অক্ষম হলে, আন্ডারলাইন করবেন, সেক্ষেত্রে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি স্বাক্ষর করতে পারবে। 3টা স্টার দেন। যদি কোনো ক্ষেত্রে বাদী ধরেন অসুস্থ, তাহলে সিগনেচার করবে কে? বাদীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। বিবাদী অসুস্থ, সিগনেচার করবে কে? বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। তো তাহলে প্লিডিংস এর সিগনেচার 6 আদেশের কত বিধি? 14 বিধি। আমরা চলে আসি বিধি 15, প্লিডিং সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন, ভেরিফিকেশন অফ প্লিডিং। একটু লিখে রাখেন সত্য পাঠ।
সত্য পাঠ। শুনেন, আপনারা যখন লিখিত পরীক্ষার পড়া পড়বো আমরা তখন জানবো যে লিখিত জবাব এবং আরজি এই দুইটার সাথে আরজি, আরজিটা লেখে কার বর্ণনা মতে বলেন তো? বাদী। বাদী তো মামলাটা দায়ের করে। আর লিখিত জবাবটা তৈরি করে কার বর্ণনা মতে? যদিও উকিল তৈরি করে, বাট লেখে মানে বর্ণনা শুনে কার? বিবাদীর। তাহলে আরজি যখন তৈরি করে বাদীর বর্ণনা মতে আরজি তৈরি করার পর তখন ওখানে একটা সত্য পাঠ থাকে, যে উপরে আমি সচ্চাই সজ্ঞানে আমি অমুক যা যা বললাম সবকিছু সত্য। এই সত্য পাঠটা থাকে প্লিডিংস এর সাথে, দ্যাট মিনস বাদী হলে আরজির সাথে, আর বিবাদী হলে কি লিখিত দেওয়ার সাথে। সত্য পাঠ অংশে শুধু স্বাক্ষর করে বাদী আর বিবাদী, এই জায়গায় উকিল সাহেব সিগনেচার করে না। তো যদি বলে যে সত্য পাঠে কে স্বাক্ষর করে, উকিল সাহেব তো আর জানা মতে লেখে নাই, উকিল সাহেব জাস্ট বর্ণনা দিয়েছে ওইটা লেখছে। তাহলে সত্য পাঠ যদি হয় আরজির সত্য পাঠে কে স্বাক্ষর করবে? বাদী। বিবাদীর সত্য পাঠে কে স্বাক্ষর করবে? বিবাদী। এই জায়গায় উকিল করে না। বুঝতে পারছেন? এবং এখানে আরেকটা জিনিস আপনার জানা দরকার, যে প্লিডিংস এর সাথে দেয় সত্য পাঠ। ছয়াদেশের কত বিধি? 15। আর হলফনামা আমাদের দেওয়ানি কার্যবিধিতে যত দরখাস্ত আছে সকল দরখাস্তের সাথে দেয় এফিডেভিট বা হলফনামা। আর প্লিডিংস এর সাথে দেয় সত্য পাঠ। আর প্লিডিংস এর সাথে কখনো হলফনামা দেওয়া লাগে না। হলফনামা দিবে কিসের সাথে? দরখাস্তের সাথে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সত্য পাঠ দেয় কিসের ক্ষেত্রে? প্লিডিংস এর ক্ষেত্রে। প্লিডিংস মানে হলো আরজি এবং জবাব। আর যদি বলে যে হলফনামা দেয় কি প্লিডিংস এর ক্ষেত্রে, না, হলফনামা কিসের ক্ষেত্রে দেয়? দরখাস্তের ক্ষেত্রে। তাহলে আপনাদের যে জিনিসটা মনে রাখা দরকার, যদি বলে প্লিডিংস এ সিগনেচার করে কে? পক্ষগণ এবং উকিল। যদি বলে প্লিডিংস এ ভেরিফাই করে কে? শুধু পক্ষগণ। বাদী হইলে বাদী, বিবাদী হইলে বিবাদী। বোঝা গেছে কিনা? আচ্ছা। সত্য পাঠে তো আর উকিল হয় না, এটা শুধু সিগনেচারে থাকবে পক্ষগণ এবং উকিল। ঠিক। তো প্লিডিং সত্যাখ্যান বা সত্যতা প্রতিবেদন, ভেরিফিকেশন অফ প্লিডিং। প্রত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ যেমন আরজির ক্ষেত্রে বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আরজি বা লিখিত জবাবের যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা তার অবগত মর্মে স্বীকার করা। আন্ডারলাইন করবেন, আরজির নিচে মকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে মকদ্দমার বিবাদী সত্যাখ্যান করবে, বা আদালত সন্তুষ্ট হলে বল দিবেন অন্য কোনো ব্যক্তি যে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে সে আরজি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। যে ব্যক্তি সত্যাখ্যান করেছে সে সত্যতা প্রতিবেদন অংশে স্বাক্ষর করবে এবং যে দিন এবং স্থানে সত্যাখ্যান স্বাক্ষর করা হয়েছিল তা উল্লেখ করবে। সুতরাং দেখেন, প্রত্যেক প্লিডিংস সত্যাখ্যান করবে প্লিডিংস এর নিচে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক, যেমন আরজির ক্ষেত্রে বাদী আর লিখিত জবাবের ক্ষেত্রে কে? বিবাদী। প্লিডিংস এর পক্ষগণের মধ্যে যে কোনো এক পক্ষ কর্তৃক বা আদালতের সন্তুষ্টি অনুসারে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে অবগত এমন কোন ব্যক্তি। মনে রাখতে হবে, আন্ডারলাইন করবেন, আইনজীবী সত্যাখ্যান করে না। তিনটে স্টার দেন। আইনজীবী কখনো সত্যাখ্যান করে না। তো এত কথা বলার মূল যে বিষয়টা সেটা শুনে, যদি বলে প্লিডিংস এ সিগনেচার করবে, ছয়াদেশের কত বিধি? 14। পক্ষরাও করবে, আইনজীবীও করবে। যদি বলে প্লিডিংস এ ভেরিফিকেশন বা ভেরিফাই করবে, সত্য পাঠ করবে, শুধু পক্ষ, বাদী অথবা বিবাদী। বাদীর ক্ষেত্রে বাদী, লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী, কিন্তু সত্যাখ্যান কখনো আইনজীবী করে না। বুঝছেন? জেনে রাখা ভালো। দেখেন, কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির পক্ষে, আন্ডারলাইন করবেন, কোম্পানির সচিব, পরিচালক, অন্য কোনো প্রধান কর্মকর্তা মকদ্দমার ঘটনা প্রকাশ করতে সক্ষম সেই ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে। ধরেন আপনি মামলা করছেন গ্রামীণ ফোনের বিরুদ্ধে, তাহলে গ্রামীণ ফোন বিরুদ্ধে করেন বা গ্রামীণ ফোন করুক, এখন গ্রামীণ ফোন তো আর আলাদা ওই কোম্পানির পক্ষে কে মামলাটা আরজিতে সত্যাখ্যান অংশে স্বাক্ষর করবে? কোম্পানির সচিব, পরিচালক বা অন্য কোনো প্রধান
কর্মকর্তা, বা বিবাদী হইলেও ঠিক একই ভাবে। এটা বলেছে আলাদাভাবে, দেখেন 29 আদেশের এক কোম্পানি কিভাবে মামলা করবে বা কোম্পানির বিরুদ্ধে কিভাবে মামলা করবে এই সম্পর্কে বলছে কত আদেশে? 29 আদেশে। কোম্পানি কিভাবে মামলা করবে, কোম্পানির বিরুদ্ধে কিভাবে মামলা হবে, এটা কত আদেশ? 29 আদেশ। ধন্যবাদ। এই যে বিগত বছরের প্রশ্ন দেখেন, যে অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত প্রয়োজন? আর্জিতে বলছে। তো এই জায়গায় অ্যাডভোকেট ও বাদী ও তার অথবা তার কি প্রতিনিধি, দস্তখত হলো সিগনেচার বা সাইন, এটা সত্য পাঠ না। আর পরেরটা দেখেন, একটি আরজিতে সত্যাখ্যান বা ভেরিফিকেশনে স্বাক্ষর করবে কি? আরজি হইলে বাদী, লিখিত জবাব হইলে কি? বিবাদী। অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যাখ্যান অংশে কে স্বাক্ষর করবে? এ জায়গায় বিবাদী নাই, অপশনে দেখেন বিবাদী নাই। তো জবাবের বিষয়ে ওয়াকে ফহাল ব্যক্তি, মানে জবাব সম্পর্কে যে জানে এরকম কোন ব্যক্তি। বুঝছেন? আচ্ছা, তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন যদি দেখেন, যে এভরি প্লিডিং শ্যাল বি সাইন্ড বাই দ্য পার্টি এন্ড ইজ প্লিডার, মানে সাইনের সিগনেচারের কথা বলছে। 6 দেশের কত বিধি? 14 বিধি। 2 নম্বর যদি দেখেন, যে প্রত্যেকটি প্লিডিং পক্ষ সত্যাখ্যান করতে হবে কততে? 15তে। সত্যাখ্যান তো 15, সত্যাখ্যান 6 দেশের কত? 15। আর সিগনেচার বললে কত? 14। তো এই জায়গায় এই যে 3, 4 এগুলা দুইটাই এটা বিবিআই সবগুলাই গুরুত্বপূর্ণ, এগুলা পড়ে ফেলবেন। এবং সব শেষের যে প্রশ্নটা, সরি 7 নম্বর প্রশ্নটা একটু দেখেন, যে প্লিডিংসে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সত্যাখ্যান না করা হলে বা ত্রুটিপূর্ণ হলে, ধরেন বাদী সত্যাখ্যান করে নাই বা বিবাদী সত্যাখ্যান করে নাই, তাহলে কি হবে? তা অনিয়ম বা সংশোধনের মাধ্যমে ঠিক করা যাবে। অনিয়ম এবং সংশোধনের মাধ্যমে ঠিক করা যাবে। সংশোধনের মাধ্যমে যে ঠিক করা যাবে এটা বলছে 153 ধারায়। দেওয়ানি কার্যবিধির মামলায় যদি কোনো ভুল হয়, সেই ভুলটা সংশোধন করবে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 153। সামনে গিয়ে পড়বো, ওই যে এখতিয়ারের ভুল হয়েছে, সংশোধন মানে সিগনেচার করে নাই বা সত্যাখ্যান করে নাই, এই ধরনের ভুল আদালত সংশোধন করতে পারে দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে? 153। 153। তারপরের অংশ দেখেন, কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মোকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির পক্ষে নিম্নলিখিত কোন ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে? সচিব, পরিচালক, অন্য কোন কর্মকর্তা, উপরে সবগুলো? কে বলেন? উপরে সবগুলো। প্রশ্ন পাইছেন খুঁজা? আচ্ছা ঠিক আছে। আরিফ সাহেব কো আজকে? এই আলামিন সাহেব, আরিফ সাহেবের একটা ফোন দেন দি। কালকে কারে বুঝালাম? দেখেন, উনি দেখেন কি আচ্ছা, আপনাদের সাথে যে রিদিতা আসে উনি আসে না কেন? দেখেন, প্লিডিংস কর্তন এবং সংশোধন, স্ট্রাইকিং আউট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। প্লিডিংস এ ভালো মন্দ অনেক কথা থাকতে পারে। বাদী তার ইচ্ছা মতো অনেক কথা লিখলো, বিবাদী তার ইচ্ছা মতো অনেক কথা লিখলো। এখন আদালতের কাছে যদি মনে হয় যে এই অংশটুকু অশ্লীল, উৎসাহজনক, তখন আদালত ওই অংশটুকু কিসের কিসের নির্দেশ দিতে পারে? কর্তনের। এর আর এবং আমরা জানি যে কর্তন ইংরেজি কি? স্ট্রাইক আউট, স্ট্রাইকিং আউট বা স্ট্রাইক আউট। আচ্ছা রতিন সাহেব, গতকাল আমরা এই কর্তন শব্দটা এক জায়গা পড়ছি, কোন জায়গা পড়ছি বলেন? একাদেশের 10-এর 2। থামেন, এখন রুবেল বলেন যে একাদেশের 10-এর 2-তে কি আছে? রহিম? পরিবর্তন করবে। শামীম কারে কর্তন করবে? সেটা বলেন। একাদেশের 10-এর 2-এ আদালত বাদী বিবাদী উভয়রে কর্তন করতে পারে বা সংযুক্তও করতে পারে। এটা হলো ওই যে একাদেশের 10-এর 2-এ যে কর্তন, এটা হলো মামলার পক্ষ, আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট। এখন যে কর্তন করবো এটা হলো প্লিডিং কর্তন। প্লিডিং কর্তন মানে হলো
হয় আরজির কোনো অংশ কর্তন করছে, না হলে কি লিখিত জবাবের কোনো অংশ কর্তন করছে। তো দেখেন, প্রথমে আমরা দেখি যে এখানে দুইটা বিষয়। 6 আদেশের 16তে বলছে স্ট্রাইক আউট অফ প্লিডিংস, মানে প্লিডিং কর্তন। আর 17তে বলছে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, মানে প্লিডিং সংশোধন। সংশোধন করে হলো যদি কখনো প্লিডিংস একটা বিষয় অন্তর্ভুক্ত করা দরকার, কিন্তু আপনি ভুলের কারণে করতে পারেন নাই। সগীর লেখা দরকার, লিখে ফেলছেন দবির। কথায় 1 লাখ লিখছেন, অঙ্কে হয়ে গেছে 10,000, বা কথায় মানে অঙ্কে 1 লাখই লিখছেন, কথায় হয়ে গেছে 10,000। তো এই ধরনের বিষয়গুলো, বা আপনার মামলা সত্য এবং দখল উভয় করা উচিত ছিল, কিন্তু আপনি শুধু সত্য করতেন, দখল করেন নাই, তখন আমি এই ত্রুটিটা দূর করতে পারি প্লিডিং সংশোধনের আবেদন করে। তো তার আগে আমার জানা দরকার বিধি 16 দেখেন, প্লিডিংস কর্তন করা বা স্ট্রাইক আউট অফ প্লিডিংস। তো প্রথমে এই ধরনের প্রশ্ন আপনার হতে পারে যে প্লিডিং কর্তন করে কত দেশের কত বিধি? 6 আদেশের কত? স্ট্রাইক আউট, আজকে থেকে যেন মনে থাকে, স্ট্রাইক আউট মানে কি? কর্তন। তো মকদ্দমার বলতেন যে কোনো পর্যায়ে, এটা পরীক্ষার প্রশ্ন আসবে, যে কোনো পর্যায়ে প্লিডিংস এর যে কোনো বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে যদি উল্লেখিত বিষয়টি, আন্ডারলাইন করবেন, অপ্রয়োজনীয় হয়, আননেসেসারি, উৎসাহজনক হয়, স্ক্যান্ডেলিয়াস, মকদ্দমায় সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে, টেন টু প্রিজুডিস, এম্বারেস অর ডিলে দ্য ফেয়ার ট্রায়াল অফ দ্য সুট। তো আমার এখানে কি কি বিষয় মনে রাখতে হবে? যে বিধি কততে কর্তন সম্পর্কে আলোচনা করছে? 6 আদেশে। আচ্ছা, এবং কর্তন করতে পারে কি কি বিষয় হলে? অপ্রয়োজনীয়, উৎসাহজনক বা সুষ্ঠু বিচারকে বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে। কর্তন করতে পারে কখন? যে কোনো পর্যায়ে। বুঝলেন? যেমন দেখেন, তালাকের মকদ্দমায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিবাহের পূর্বে অন্য কোনো ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করে। যেহেতু এমন বিষয় তালাক নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় না বা প্রাসঙ্গিক না, বরং এমন অভিযোগ উৎসাহজনক, সেহেতু স্ত্রীর আবেদন ক্রমে উক্ত অভিযোগ আদালত আর্জি হতে কর্তন করার নির্দেশ দিতে পারে। বা যে ক্ষেত্রে বিবাদী লিখিত জবাব দাখিল করেছে কিন্তু আত্মপক্ষ সমর্থনে কিছুই উল্লেখ করেনি, বা বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বিলম্বিত করবে, বা যে ক্ষেত্রে আর্জি দাবির কতটুকু স্বীকার করেছে বা কতটুকু অস্বীকার করেছে সেটা সুস্পষ্ট ধারণা দেয় না, যে ক্ষেত্রে ভুলভাবে পক্ষগণ অন্তর্ভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে প্লিডিংস বিরক্তিকর মর্মে গণ্য হয়। সহজ কথা হলো, আপনি মামলা করছেন সেই বিষয়ে লিখবেন, অন্য কোনো হাবিজাবি তো লেখার দরকার নাই। হাবিজাবি যদি লেখেন, আদালত কর্তনের নির্দেশ দিবে 6 আদেশের কত বিধিতে? 16 বিধিতে। মামলার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে, যদি বিষয়টা হয় আননেসেসারি, যদি উৎসাহজনক, আর যদি মামলাটা বিলম্বিত করার জন্য ওই বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়। দিনেশ আসছে নাকি? জি। আপনার বাতি যাকু দেখেন। আচ্ছা, যাক, ইনশাল্লাহ 25 তারিখের আগে পরে সুস্থ হয়ে যাবে। দেখেন, যে ক্ষেত্রে একই কারণে কজ অফ অ্যাকশন ধারাবাহিকভাবে মকদ্দমা দায়ের করেছে, সেক্ষেত্রে এমন কার্য আদালতের কার্য প্রক্রিয়ার অপব্যবহার মর্মে গণ্য হয়, এমন ক্ষেত্রে প্লিডিংস কর্তনের নির্দেশ দিতে পারে। যে ক্ষেত্রে একই কারণে কজ অফ অ্যাকশন ধারাবাহিক মকদ্দমা দায়ের করেছে, সেক্ষেত্রে এমন কার্য আদালতের কার্য প্রক্রিয়া অপব্যবহার বলে গণ্য হয়, সেক্ষেত্রে প্লিডিং সংকর্তনের আদেশ দিতে পারে। তো আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে আননেসেসারি হলে, তারপরে ওই যে কুৎসাজনক হলে বা বিলম্বিত করলে প্লিডিং সংকর্তনের আদেশ দিতে পারে 6 আদেশের কত বিধিতে? 16 বিধিতে। তো জেনে রাখা ভালো, দেখেন, জেনে রাখা ভালো 6 আদেশের 16 বিধিতে প্লিডিং কর্তনের সম্পর্কিত বিধান আছে। এবং এখানে একটা বিষয় আপনার একটু মানে এখানে একটু দেখেন, একটু লুকায়িত আছে একেবারে শুরুর দিকে, যে যে কোনো বিষয়ে কর্তন বা সংশোধন পাইছেন, কর্তন বা কি সংশোধন। তাহলে অ্যাকচুয়ালি 6 আদেশের 16 বিধিতে কর্তনও আছে, আবার কি সংশোধনও আছে। তো জেনে রাখা ভালো, দেখেন, জেনে রাখা ভালো, 6 আদেশের 16 বিধিতে প্লিডিংস কর্তন সম্পর্কিত বিধান আছে। প্লিডিংস মকদ্দমার গোলদেন যে কোনো পর্যায়ে কর্তন করা যায়, কখন? এট এনি স্টেজ অফ দা সুট। আদালত গোল গোল দিবেন স্ব উদ্যোগে, স্ব উদ্যোগ মানে সুমোটো। আর গোল দিবেন যে কোনো পক্ষের আবেদন ক্রমে, যে কোনো পক্ষ মানে কে কে? বাদী অথবা বিবাদী কর্তনের আদেশ দিতে পারে। প্লিডিংস কর্তনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর গোল দেন আপিল অযোগ্য।
আপিল কি বলেন? অযোগ্য। তাই এই ক্ষেত্রে রিভিশন করা যায়। আমরা যখন আদেশের সংজ্ঞা পড়েছিলাম 6 আদেশের 14 বিধিতে, আদেশ আপিল যোগ্য হতে পারে, আদেশ আপিল অযোগ্য হতে পারে। কোন কোন আদেশগুলো আপিল যোগ্য সেটা বলেছে 43 আদেশ আর 104 ধারায়। তাহলে প্লিডিং কর্তন 6 আদেশের 16 বিধি আপিল অযোগ্য আদেশ, আর আপিল অযোগ্য আদেশ হলেই প্রতিকার রিভিশন। বিগত বছর প্রশ্ন দেখেন যে আদালত কোন ক্ষেত্রে প্লিডিং কর্তন বা সংশোধনের আদেশ দিতে পারে? অপ্রয়োজনীয় হলে, মানহানিকর কথা থাকলে, বিব্রতকর কথা থাকলে, সবগুলো। কোনটা বলে? সবগুলো। তো এখানে যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ 3 নম্বর প্রশ্নটা যদি একটু দেখেন যে প্লিডিং কর্তনের আবেদন করা যায় কখন? মামলার যে কোনো পর্যায়ে। একজন বলেছেন যে নামাজের বিরতি দরকার, নামাজের বিরতি আমরা আরো কিছুক্ষণ পরে যাব, 10 মিনিট পরে। দেখেন বলেন। সবই কর্তন সংশোধন ক্লাস। হ্যাঁ জি। আচ্ছা, আদালত একজনকে বলবে যে তুমি এটা কর্তন করে এটা সংশোধন করো, বা পক্ষ আবেদন করতে পারে যে ইওর অনার বাদীরে ওই বিষয়টা কর্তন করতে বলেন, এটা অপ্রাসঙ্গিক। হ্যাঁ হ্যাঁ। তা আপনি জাস্ট এইটুক মনে রাখেন যে কর্তন বা সংশোধন দুইটাই আছে হলো 16তে, আর শুধু সংশোধন আসলে কততে? 17। আচ্ছা, যদি এত পেছানো লাগবে না, জাস্ট মনে রাখেন কর্তন সংশোধন দুইটাই আছে কোথাতে? 16তে। শেষ। আদালত ধরেন আপনার কর্তনও করতে বলতে পারে, আর কর্তন করার পরে বললো যে এই অংশ সংশোধন করেন, এটা পক্ষগণের আবেদনেও হয়, আর পক্ষগণের আদালত সহউদ্যোগেও হয়। এখন আপনার প্রশ্ন হলো যে সংশোধন তো 6 আদেশের 17তে আছেই, তাহলে আবার 6 আদেশের 16তে আবার সংশোধনের দরকার কি? আচ্ছা, ধন্যবাদ। এভাবে চিন্তা করেন যে যখন আপনার কোনো ভুল ত্রুটি হয়েছে, বিষয়টা আননেসেসারিও না, কুৎসাজনকও না, বিলম্বও না, সেই ক্ষেত্রে আপনি যে সংশোধনের আবেদন করবেন সেটা হচ্ছে 6 আদেশের কত? 17। জি। তো প্লিডিং সংশোধন বা অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং, তার আপাতত যারা যারা একেবারে বিগিনার, মানে আমার মনে রাখার দরকার, এত গভীরে যাওয়ার দরকার নাই। কর্তন 16, সংশোধন 17। কথা শেষ। কর্তন 16, সংশোধন কত? 17। জি। 50 পাওয়া দরকার, 50। দেখেন, তো এখন আমরা আছি প্লিডিং সংশোধন 6 আদেশের কত বিধি? 17। সংশোধন এই যে একটু পড়ি দেখেন যে সংশোধনের কেন দরকার হয়। আমরা জানি যে একই বিষয় নিয়ে যদি একাধিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, একাধিক প্রতিকার একসাথেই চাইতে হবে। ওই 2 আদেশে পড়ছিলাম, মনে আছে? তো যদি আমি ধরেন 3 বছরের ভাড়া পাই, আবেদন করছি 2 বছরের, 1 বছরের ভাড়া আমি চাই নাই সরল বিশ্বাসী, পরে জানতে পারলাম যে এই মামলায় যদি 2 বছরের ভাড়া পাইও, পরবর্তীতে আর 1 বছরের ভাড়া পাওয়ার অধিকার আমার নাই। তখন আমি আদালতের কাছে আবেদন করলাম যে এর ওনার আমি তো ভুল ক্রমে আর 1 বছরের ভাড়া চাই, আমার এই বিষয়টাও আজই সংশোধন করে অন্তর্ভুক্ত করা হোক। তো এটা আমার 16তে আননেসেসারিও হয় না, উৎসাহজনকও হয় না, আবার বিলম্বিত হয় না। তো এই ক্ষেত্রে আমি সংশোধনের আবেদন করবো 6 আদেশের কততে? 17তে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই সংশোধনের আবেদনটা বাদীও করতে পারে, বিবাদীও করতে পারে। তো একটু পড়ি। প্লিডিং সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক আদি সংশোধন এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব সংশোধন, অর্থাৎ বাদী তার আর্জি, বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানি কার্যবিধি 6 আদেশের 17 বিধির অধীন করতে পারে। 6 আদেশের 17 বিধিতে প্লিডিংস পরিবর্তনের, আন্ডারলাইন করেন, অল্টারেশন অফ প্লিডিংস এর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আপনি সংশোধন করতেছেন মানেই তো পরিবর্তন হচ্ছে। তো যদি বলে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং 6 আদেশের 17, যদি বলে অল্টারেশন অফ প্লিডিং 6 আদেশের কত? 17, একই। অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং 6 আদেশের 17, অল্টারেশন অফ প্লিডিং 6 আদেশের কত? 17। তারপরে চলে আসি যে যখন প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে,
মকদ্দমার গোলদেন যে কোনো পর্যায়ে, এট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস। কোন পর্যায়ে? তাহলে কর্তনও যে কোনো পর্যায়ে, সংশোধনও কি যে কোনো পর্যায়ে। কর্তনও বাদী বিবাদী আদালত স্বপ্রণোদিত হয়ে, আর এখানে এটা এটাও বাদী বিবাদী। মকদ্দমার যে কোনো পক্ষকে প্লিডিং সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে। দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অল্টার অর অ্যামেন্ড হিজ প্রসিডিংস। আচ্ছা, তবে এখানে একটা কথা আছে ভাই, পরের লাইনটা দেখেন, কিন্তু বিচার শুরুর পর প্লিডিং সংশোধনের কোনো আবেদন আদালত অনুমোদন করবে না যতক্ষণ পর্যন্ত না আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে আবেদনকারী বলতেন যথেষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও, ইন স্পাইট অফ ডিউ ডিলিগেন্স, মকদ্দমা শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে পারেনি। সংশোধনী 2012, এটা গোল দিয়ে 3টে স্টার দেন। একটা জিনিস মনে রাখবেন, প্লিডিং সংশোধনের আবেদন যত দ্রুত সম্ভব করতে হবে। এই সংশোধনীটা এসেছে 2012 সালে। এর আগে যে কোনো সময় প্লিডিং সংশোধনের আবেদন করা যেত, কিন্তু বর্তমানে নিয়ম হলো যত দ্রুত করা যায় করতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্লিডিং সংশোধন সংক্রান্ত সর্বশেষ সংশোধনী এসেছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়, কত কত মানে কত সালে? 2012 সালে। এবং এটা হলো ওই দেখেন, বিচার শুরু হবার পর প্রিলিমিনারি সংশোধনের আবেদন করা হলে আদালত যদি মনে করে মোকদ্দমার কার্য প্রক্রিয়া বিলম্বিত করার জন্য এমন আবেদন করা হয়েছে, তাহলে আদালত কারীকে আপত্তি উপস্থাপনকারীকে ক্ষতিপূরণ আকারে খরচ প্রদানের আদেশ দিতে পারে, যেমনটি আদালত মনে করে। যদি আদালত মনে করে যে আপনি ইচ্ছা করেই দেরিতে করছেন, আরো আগে করার সুযোগ ছিল, তাহলে আদালতের কাছে অপশন দুইটা, হয় আপনার প্লিডিং সংশোধনের দরখাস্ত না মঞ্জুর করবে, আর নাহলে মঞ্জুর করতে পারে বাট বলবে তুমি ক্ষতিপূরণ দাও। তাহলে আমার মনে রাখতে হবে প্লিডিং সংশোধন 6 দেশের কত? 17। কখন করা যায়? যে কোনো পর্যায়ে, তবে করতে হবে যত দ্রুত পারা যায়। কত সালের সংশোধন? 2012। তবে এর পরের পয়েন্টটা দেখেন, যে যে কারণে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে, এটা খুব সোজা। যদি ওই সংশোধনীটা পক্ষগণের মধ্যে বিরোধের প্রকৃত বিরোধ নির্ধারণের জন্য সংশোধনীটা দরকার, আর অপর পক্ষের জন্য অবিচার না হয়। এখন আপনি সংশোধনী আনছেন, কিন্তু অপর পক্ষ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু প্লিডিং সংশোধনের আদেশ দিবে না। যেখানে করতে হবে দেখেন, বিচারিক আদালতে বলতেন, কথা শেষ। যে আদালতে মামলা চলতেছে সেই আদালতে। এবং এখানে একটু লিখে রাখতে পারেন, তারপরে আছে অবশ্যই, যে প্লিডিং 6/17 মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক রিভিশন। 6/16 যেরকম মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি রিভিশন, 6/17 মঞ্জুর না মঞ্জুর যাই হোক না কেন কি রিভিশন। এবং যে জিনিসটা পরবর্তীতে মনে রাখতে হবে দেখেন, 6/18 বিধি, যে পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়া হচ্ছে সেই পক্ষ প্লিডিং সংশোধন করবে, আন্ডারলাইন করেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। আদালত যে সময় দেবে সেই সময়, অথবা যদি আদালত সময় নির্ধারণ করে না দেয় তাহলে সর্বোচ্চ কত? এটা 3টে স্টার দেন, এটা ভিভিআই। এবং এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের জন্য গোল্ডেন বিবেচনামূলক। এখান থেকে প্রশ্ন আসবে ভাই, যে প্লিডিং সংশোধনের সময় সম্পর্কে বলছে 6 দেশের কত বিধি? 18 বিধি। কতদিন? আদালত নির্ধারিত সময়। আর যদি আদালত নির্ধারণ করে না দেয় তাহলে কত? 14 দিন। এখন ধরেন আদালত সময় নির্ধারণ করে দিছিল 30 দিন, এবং 30 দিনের মধ্যে আপনি সংশোধন করতে পারেন নাই, আদালত কি সময় বাড়াবে কিনা? এটা বাড়াইতে পারে, কি বিবেচনা। প্লিডিং ধরেন এইভাবে যদি বলে যে বাদীকে প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করছে আদালত, কিন্তু কোনো সময় উল্লেখ করে নাই, তাহলে কতদিনের মধ্যে করবে? 14 দিন। বাট আদালত যদি কোনো সময় উল্লেখ করে দেয় তাহলে সেই সময়, বুঝছেন? আর কোনো সময় উল্লেখ না করলে কতদিন? আমির বুঝছেন? এবং পরেরটা দেখেন, যে প্লিডিং সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল। প্লিডিং সংশোধনে সময় দিছিল আদালত, তা আপনি ব্যর্থ হইছেন, তো ব্যর্থ হইলে আদালত সময় বাড়াতে পারে, তবে না বাড়াইলে কিছু করার নাই। আর আরেকটা জিনিস খেয়াল করেন, যে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? রিভিশন। স্যার আপনার কথা ক্লিয়ার আসতেছে না স্যার। সবার ক্ষেত্রেই আসে না নাকি আপনার ক্ষেত্রে অন্যরা রেসপন্স করেন?
স্যার আমরা ক্লিয়ার পাচ্ছি স্যার। না স্যার, না স্যার, এতক্ষণ আমরা স্পষ্টত আছে পাচ্ছি। স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার না। স্যার। স্যার ক্লিয়ার। স্যার, পানির মতো স্যার। আচ্ছা ক্লিয়ার তাহলে শুনতেছি স্যার। তাহলে সাইমা আপনার সমস্যা দেখেন তো জেনে রাখা ভালো, দেখেন ভাই, জেনে রাখা ভালো, এই জায়গায় যা যা আছে সবকিছু পারবেন। তো আপনি জাস্ট মনে রাখেন এখানে কয়েকটা বিষয়, যে প্লিডিংস বলতে বোঝায় আরজি এবং জবাব, আর প্লিডিং বলতে বোঝায় আরজি অথবা জবাব। প্লিডিংস এর ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, এভিডেন্স থাকবে না। ছয় দেশের 2, প্লিডিংস এর সিগনেচার ছয় দেশের 14, পক্ষ এবং উকিল। প্লিডিংস এর ভেরিফিকেশন ছয় দেশের 15, শুধু পক্ষ। প্লিডিংস কর্তন যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে। প্রতিকার কি? রিভিশন, অপ্রয়োজনীয় হলে, উৎসাহজনক হলে, বিলম্বিত করে এমন হলে। প্লিডিং সংশোধন ছয় দেশের 17, যে কোনো পর্যায়ে, যে কোনো পর্যায়ে, তবে যত দ্রুত পারা যায়। 2012 সালের সংশোধনী। প্লিডিং সংশোধনের সময় আদালত নির্ধারিত সময়, কোন সময় নির্ধারণ না করে দিলে কত দিন? 14 দিন। এবং আদালত ইচ্ছা করলে এই সময় বাড়াইতেও পারে। আর প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক কি রিভিশন যোগ্য, মানে আপিল অযোগ্য। সংশোধন হচ্ছে কি রিভিশন। এই হলো আমাদের ছয় আদেশের মূল কথা। বাদী বা বিবাদী স্যার যে বিধিগুলো পড়ে নেই স্যার, এগুলো পড়া লাগবে না স্যার। বিগত বছরের প্রশ্ন দেখেন, আরজি সংশোধনের দরখাস্ত না মঞ্জুরির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। সংশোধনের আবেদন করা যায় কখন? যে কোনো পর্যায়ে। ধন্যবাদ। আর অন্যান্য যে প্রশ্ন আছে পড়ে নিন, কোনোটা সমস্যা যদি হয় আমারে জিজ্ঞাসা করেন। আমরা নামাজের বিরতিতে যাব, বাট বিরতিতে যাওয়ার আগে এই মিলন, আপনার একটা প্রশ্ন করি। মিলন শিকদার, বলেন যে লিখিত জবাব সংশোধন করে কত আদেশের কত বিধি? প্লিডিং সংশোধন করে কত আদেশে কত বিধি, এটা বলেন। আপনারা বলতে দেন, মাত্রই বললাম প্লিডিং সংশোধনের আবেদন করে কত আদেশের কত বিধি। বিথিকা, কত আদেশে কত বিধি? 6-17। তাহলে বলে না লিখিত জবাব সংশোধনের আবেদন করবে কততে? কত? 6-17। কারণ প্লিডিংস মানেই তো আরজি অথবা লিখিত জবাব। তো আপনি যারা কম বুঝেন, পড়ে গেছেন প্লিডিং সংশোধন, আসছে লিখিত জবাব সংশোধন, বলবেন যে স্যার পড়াই নাই। লিখিত জবাব সংশোধনও যা, আরজি সংশোধনও তাই, প্লিডিং সংশোধনও তাই, সবকিছু আছে কততে? 6-17। আর প্লিডিং সংশোধনের মেয়াদ বলছে কততে? 6-18। ধন্যবাদ। নামাজের বিরতি। আমরা নামাজ পড়ে এসে এই দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্টটা হবে, তারপরে আবার মাগরিবের পরে দেওয়ানি কার্যবিধি শুরু করব। ধন্যবাদ। স্যার পরবর্তী কখন শুরু করবেন স্যার, একটা টাইম বললে ভালো হতো স্যার। 5:30টায়। ওকে, থ্যাংক ইউ স্যার। পড়া শুরু করি। 7 আদেশ। প্লেন আদেশ 7 এর অর্থ, মিনিং অফ প্লেন দেখেন। মিনিং অফ প্লেন, আরজি হলো বাদীর প্লিডিং, যেখানে বাদী তার দাবির বিবরণ উল্লেখ করে যা দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করা হয়। 26 ধারায় আমরা বিষয়টা পড়ছি। আমরা যে বিষয়গুলো আসতে পারে সরাসরি সেখানে চলে আসি। 7 আদেশের এক বিধি। আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে আন্ডারলাইন করেন। পার্টিকুলারস টু বি কন্টেইন ইন প্লেইন্ট, ব্র্যাকেটে লিখে রাখেন 9টা বিষয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আরজির উপাদান কয়টি, 9টি, কোথায় আছে? 7 আদেশের এক বিধিতে। আর একটু আগে আমরা পড়ছি যে আরজি তৈরি করতে হলে কত আদেশের কত কত বিধান, কত আদেশ কত? 6 আর 7। তো আমরা একটু পড়ি, দেখেন যে দেওয়ানি মকদ্দমা দায়ের করতে হলে প্রথম যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হলো কি? আরজি। প্রত্যেকটি আরজি প্রস্তুত করতে হবে 6 ও 7 আদেশে বর্ণিত বিধানসমূহ প্রতিপালন করে। আরজিতে কি কি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে সেটা বলছে 7 আদেশের এক বিধিতে। অনলাইনে যারা আছে আমার কথা শুনতেছেন নাকি জড়ায় আছে? মাঝে মাঝে জড়ায় আসে স্যার, এখন ক্লিয়ার আছে। সবার কি তাই? স্যার স্যার মাঝে
না স্যার। চেষ্টা করতে স্যার বাদীর উপাদানগুলো আমরা এক কথায় মনে রাখবো, এটা মুখস্থ করার কোনো নাম দরকার নাই। দেখেন, যে আদালতে মামলা দায়ের করা হবে সেটার নাম, ওটা তো অবশ্যই আপনি যে আদালতে মামলা করবেন সেই আদেশে আপনার নাম অবশ্যই উল্লেখ মানে সেই আদালতের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তারপরে দেখেন, বাদীর নাম বর্ণনা, মানে বাদীর নাম ঠিকানা, বিবাদীর নাম ঠিকানা, বাদী বা বিবাদী নাবালক বা প্রতিবন্ধী হলে তার বিবরণ। তারপরে দেখেন, মামলার কারণ ও কারণ উৎপত্তির সময়, আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্যসমূহ, বাদীর দাবিকৃত প্রতিকার। তারপরে দেখেন যে বাদী যে ক্ষেত্রে আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে সম্মত হয়েছে বা বর্জন করেছে, সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। অনেক সময় বাদী এইভাবে মামলা করতে পারে যে আমি বিবাদীর কাছে 5 লাখ টাকা পাইতাম, সে আমার কাছে 3 লাখ টাকা পরিশোধ করছে, আর এখন মামলা করছে কয় লাখের জন্য? 2 লাখের জন্য। এটা হলো দাবি পরিত্যাগ করছে। সব শেষেরটা আন্ডারলাইন করেন, আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। 3টে স্টার দেন, বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে, আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য কি করতে হয়? মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য, বা যদি এইভাবে বলে যে মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য মানে লিখতে হয় কেন, কোন এখতিয়ারের জন্য? ঠিক এখতিয়ার। আদালতের কোন এখতিয়ার? ঠিক এখতিয়ার। এই বাঁধন বলেন তো যে সাধারণ এখতিয়ার, দেওয়ানি আদালতের সাধারণ এখতিয়ার কত ধারায় আলোচনা করছে জানেন? বা সুটস অফ সিভিল নেচার কত ধারায়? বা দেওয়ানি প্রকৃতির মামলা কত ধারায়? তো 9 ধারায় স্যার। যে 9 ধারায়। ওই যে বাড়িত না হলে যে কোনো ধরনের মামলা দেওয়ানি আদালতে করা যাবে। কোন ধরনের বাড়িত? ব্যক্ত বা অব্যক্ত। ঠিক আছে, আচ্ছা। তো মনে নাই থাকতে পারে, পরীক্ষার হলে আল্লাহ জানু মনে উঠাই দেয় যে স্যার তো এই কথা বলছিল। দেখেন, জেনে রাখা ভালো। আছেন, আদালতের এখতিয়ার এবং কোর্ট ফি নির্ধারণের জন্য গোল দিবেন, মকদ্দমার মূল্যমান উল্লেখ করতে হয়। এক তো জানলাম এখতিয়ার, আর হচ্ছে কোর্ট ফি। আপনারা জানেন যে দেওয়ানি মামলায় কোর্ট ফি দিতে হয়। স্থাবর সম্পত্তি হইলে 2%, আর যদি অর্থের মামলা হয় 2.5%। সেটা অন্য কথা, এখন না জানলেও চলবে। তারপরে দেখেন, অর্থের মকদ্দমার ক্ষেত্রে এটা বিবিআই, আর যদি দাবিকৃত অর্থের আন্ডারলাইন করবেন, যথাযথ পরিমাণ বা প্রিসাইজ অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। যদি অর্থের মামলা করেন তাহলে অর্থের পরিমাণ আনুমানিক লেখা যাবে না। কি লিখতে হবে? আপনি যদি কারো কাছে অর্থ পান, তার কাছে 50 লাখ টাকা অর্থ দেওয়ার মামলা, বললে হবে না যে আনুমানিক 50 লাখ। আচ্ছা, কিন্তু বললেন অমীমাংসিত অর্থের হিসাবের ক্ষেত্রে বা মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে ভুল দেবেন, আনুমানিক অর্থ লিখতে হবে। এটা বিবিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আনুমানিক অর্থ লেখা যায় কখন? অমীমাংসিত হিসাব অথবা মধ্যবর্তী মুনাফা। এই বিকাশ সাহেব, মধ্যবর্তী মুনাফা 2-এর কততে আছে বলেন? 2-এর 12। ধন্যবাদ। গণেশ বলেন, মধ্যবর্তী মুনাফা কে দাবি করে, বাদী না বিবাদী? শিওর? ভাবে চিন্তা বলেন। এই তো মনের মধ্যে প্যাঁচ লেগে গেছে। মামলা করে তো বাদী, তো মধ্যবর্তী মুনাফা কে যাবে? বাদী যাবে। আচ্ছা, তারপরে দেখেন, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো তার পরের পয়েন্টটা দেখেন, যে স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তি বলতেন, স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তির বর্ণনা, সীমানা বা সেটেলমেন্ট পর্যায়ে উল্লেখিত নম্বর উল্লেখ করতে হবে, মানে তফসিল দেওয়া লাগে। আপনি যখন স্থাবর সম্পত্তির মামলা করবেন, ওই যে কোন মৌজায় অবস্থিত, তারপরে পর্চা নাম্বার কত, এই যাবতীয় বিবরণ দেওয়া লাগে। কোন ধরনের সম্পত্তি? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে দেওয়ানি মামলা করলে বিবরণ দেওয়া লাগে, স্থাবর সম্পত্তি। তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মামলা দায়ের করলে, এটা আন্ডারলাইন করেন। আর দিতে বাদী তামাদি হতে আন্ডারলাইন করেন। গ্রাউন্ডস ফর এক্সামশন উল্লেখ করবে, গ্রাউন্ডস ফর এক্সামশন বিবিআই আন্ডারলাইন করেন। গ্রাউন্ডস ফর এক্সামশন কারে বলে? আপনি যখন, আপনাদের মনে আছে কিনা, বা নতুন যারা তারা নাও মনে থাকতে পারে, সেটা হলো তামাদি আইনে বৈধ অপারগতা দাবি করে বাদী, আমারে একজন বেদখল করছে, ওই মুহূর্তে আমি ছিলাম পাগল, তাহলে যতদিন পর্যন্ত আমি সুস্থ না হচ্ছি ততদিন পর্যন্ত আমার মামলা দায়েরের তাবাদি মেয়াদ
স্থগিত থাকবে। ধরেন দখল উদ্ধারের মামলার তামাদি মেয়াদ 6 মাস, কিন্তু আমি পাগল ছিলাম 5 বছর, তাহলে 5 বছর পর যখন সুস্থ হব তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। তাহলে আমি আদালতে তো বলবো যে ওনার আবার কারণ উদ্ভব হয়েছে 5 বছর আগে, কিন্তু আমি মামলাটা করতেছি এখন। আর এই যে যে 5 বছর সময়টা যে বাদ যাবে, এটারে বলে তামাদি হতে অব্যাহতির কারণ, ইংরেজিতে বলে গ্রাউন্ডস ফর এক্সামশন। 7 আদেশের কয় বিধি বুঝেন নাই? গ্রাউন্ডস ফর এক্সামশন কে দাবি করে, বাদী না বিবাদী? বাদী। কারণ সেই তো বলতেছে যে আমার তামাদি মেয়াদ 5 বছর আগে শুরু হইলেও এই যে 5 বছর যে মানে পরে মামলাটা করলাম, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার তামাদি মেয়াদ শেষ, বা প্রকৃতপক্ষে আমার তামাদি মেয়াদ শেষ না, কারণ এই কয়দিন আমি কি ছিলাম, বৈধভাবে অপরাধ ছিলাম। একজন আমার আজকে প্রশ্ন করছে, কে জানো, ও রাকিব সাহেব ঢাকার, উনি জিজ্ঞেস করছে স্যার, আহ বৈধ অপারগতা আর মেডিকেল জনিত অপারগতা এই দুইটার ভিতরে পার্থক্য কি? আমাদের তামাদি আইনে, এটা হলো তামাদি আইনের প্রশ্ন, তামাদি আইন বৈধ অপারগতা 3টা বিষয়ে বলছে, নাবলগত্ব, উন্মাদ, জড়বুদ্ধি, এই তিনটা হইলে আপনি তামাদি আইনের 6 ধারার সুবিধা পাবেন। কিন্তু এই 3টা ছাড়া যদি আপনি ক্যান্সারে আক্রান্ত হয়, যদি আপনি পাইলসে আক্রান্ত হন, যদি আপনার জন্ডিস হয়, যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনি 6 ধারার সুবিধা কিন্তু পাবেন না। তো ওইগুলা হলো আপনার মেডিকেল জনিত অপারগতা, কিন্তু বৈধ অপারগতা কয়টা? 3টা। ধন্যবাদ। 7 আদেশের 1 বিধি অনুসারে আরজিতে গোলদের 9টা বিষয় উল্লেখ করতে হয়, কয়টা? তাহলে আমরা খুব সংক্ষেপে মনে রাখেন, এই জায়গায় কি কি জানলাম। আরজি আছে কত আদেশে? 7। কয়টা উপাদান? অর্থের পরিমাণ, অর্থের মামলা কি লিখতে হবে? সুনির্দিষ্ট ভাবে। আনুমানিক লেখা যাবে কখন? অমীমাংসিত অর্থ বা মধ্যবর্তী মুনাফা। কোন ধরনের সম্পত্তির ক্ষেত্রে বিস্তারিত বিবরণ দিতে হবে? স্থাবর। ঠিক আছে। গ্রাউন্ডস ফর এক্সামশন দাবি করে কে? বাদী। 7 আদেশের কত বিধি? 6 বিধি। এই তথ্যগুলা, জি। 7 আদেশের 9 বিধি আসেন দ্রুত। আহ যে সকল দলিল বাদী আরজির সাথে পেশ করে থাকে, আরজির উপর সেইগুলোর একটি তালিকা লিখে আরজির সাথে সংযুক্ত করে দিতে হবে। আরজি গৃহীত হলে যতজন বিবাদী রয়েছে গোল্ডেন সাদা কাগজে আরজির তত সংখ্যক নকল পেশ করবে। আপনারা কি নর্মালি জানেন যে দেওয়ানি মামলা কোন কাগজে দায়ের করে? দেওয়ানি মামলা কার্টিস পেপারে। আপনারা ওই বার কাউন্সিলে যে ইন্টিমেশনের সময় যে কার্টিস পেপার দিচ্ছেন না, স্টাম্পের সাথে যে কার্টিস পেপার, দেওয়ানি মামলাও লেখা লাগে কিসে? কার্টিস পেপার। আর ফৌজদারি মামলা কিন্তু কার্টিস পেপারে না, ফৌজদারি মামলা লেখা ওই যে নীল কাগজে। জি। তো তাহলে হ্যাঁ, আচ্ছা, বিধান টিধান শুনেন আপনারা তো। একটা জিনিস মনে রাখবেন যে আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করি, দেওয়ানি কার্যবিধি অনুসরণ করি, কিন্তু ফৌজদারি কার্যবিধি বা দেওয়ানি কার্যবিধির সহায়ক আইন আছে। সহায়ক আইন হচ্ছে সিভিল কোর্টস এন্ড অর্ডার, ক্রিমিনাল সিভিল সরি সিভিল রুলস এন্ড অর্ডার, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার। এই আইনগুলোতে বলা আছে যে কোর্ট কয়টার সময় বসবে, কয়টার সময় বাদ যাবে, আইনজীবীদের পোশাক কি, ওই নকলখানায় কি করবে, বিস্তারিত বিবরণ সবকিছু আছে কোন আইনে? ওই আইনে। বুঝছেন? তো যদিও আমরা কিন্তু বার কাউন্সিলে আপনাদের যে সিলেবাস, এই সিলেবাস হচ্ছে একচুপে বঙ্গোপসাগরের এক কোণার এক অংশ, তাতেই আমার কাছে মনে হচ্ছে কি সমুদ্র, বাট আইন কিন্তু এর চেয়ে অনেক বড়। আর একটা অপ্রাসঙ্গিক না প্রাসঙ্গিক কথাই বলি, শুনেন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার সময় যারা দিয়েছেন অনলাইনে বা এখানে আছেন, ওখানে মোট 50-60টার মতো আইন পড়া লাগে। আপনারা যা পড়েন তো পড়েন, 50-60টার মতো আইন পড়া লাগে। তো তাতে কয়েক হাজার ধারা আছে, এবং ওখানে প্রিলিমিনারির প্রশ্ন হয় যে অমুক আইনের অত উপধারায় কি আছে। নট অনলি দেওয়ানি ফৌজদারি এগুলা না, ধরেন আসলো যে ডিজিটাল নিরাপত্তা আইনের অমুক ধারায় কি বিষয়টা আছে। তার মানে আপনার প্রতিটা সেকশন কি মনে রাখতে হবে। এখন প্রতিটা সেকশন মনে রাখা ভাই কারো পক্ষে সম্ভব না। এখন আপনি বলতে পারেন যে তাহলে মনে রাখছেন কিভাবে, পরীক্ষায় পাস করছেন কিভাবে? আপনাদের জন্য যে বিষয়টা বলি, ধরেন প্রিলিমিনারিতে কয়েক হাজার সেকশন মনে রাখা কারোর পক্ষেই সম্ভব না। তাইলে কি হয়েছে, কিছু আইন আছে যে এই আইনের এ টু জেড আমি সব পারি, আর কিছু আইন আছে যেগুলো যে ট্রান্সফার অফ প্রপার্টি, তারপরে ধরেন কন্ট্রাক্ট অ্যাক্ট, বড় বড় যে সকল আইন আছে, এই সকল আইনের তো সব দ্বারা আমি জানি না। কিন্তু এই সকল আইন আমি বারবার পরীক্ষার আগে দেখে গেছি, বারবার দেখে গেছি, যাতে এমসিকিউ পরীক্ষার সময় 4টা সামনে আসলে আমার যাতে মনে পড়ে, চেনা চেনা লাগে যে আমি কোনটা।
তা আপনাদের ক্ষেত্রে বিষয়টাও তাই, আপনার হুবহু মনে রাখার দরকার নাই। আপনার যেটা দরকার সেটা হলো কি, বারবার পড়ে যাওয়া, যাতে ওই পরীক্ষার হলে দেখলে এটা যাতে মনে পড়ে। উত্তর তো আপনার সামনেই আছে। আচ্ছা, তাহলে দেখেন, বাদী আর্জির সাথে যে তালিকা বা সংক্ষিপ্ত বিবৃতি বা নকল দাখিল করে তা আদালতের গোলদেন, এটা গুরুত্ব। প্রধান কেরানি, বাংলা ইংরেজি এগুলো তো বাদই দিলাম। দেখেন, প্রধান কেরানি বা চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট। হ্যাঁ 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 হ্যাঁ, পরীক্ষা পূর্বক সেগুলো সঠিক করলে সেগুলোতে স্বাক্ষর করবে। তাহলে এটা ভিভিআই। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপনার বাদীর আর্জির সাথে যে তালিকাগুলো যা দেন বা আর্জি যে দেন, এটা পরীক্ষা করবে কে? আদালতের প্রধান কেরানি। এর নাম কি? চিফ মিনিস্টারিয়াল অফিসার অফ দা কোর্ট। এর আর এক নাম হচ্ছে কি জানেন? সেরেস্তাদার। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্জির সাথে যে তালিকা সংক্ষিপ্ত বিবৃতি এগুলো পরীক্ষা করবে কে, অপশনে প্রধান কেরানিও আছে, সেরেস্তাদারও আছে। কোনটা তাকাবেন? প্রধান কেরানি বা প্রধান কেরানি সেরেস্তাদার, উত্তর ক ও খ। তাহলে কোনটা? ক ও খ। বুঝছেন? আচ্ছা, আজকে পরীক্ষায় অনেকগুলা প্রশ্ন আসছে, আপনারা ধরতে পারছেন কিনা ওই ধারাটা? তিনটা ধারা আপনি জানেন কিন্তু একটা ধারা আপনি জানেন না। ঠিক আছে, অনেকগুলা প্রশ্ন এইভাবে আছে যে তিনটা ধারা আপনি জানেন কিন্তু একটা ধারা আপনি জানেন না। তাহলে উত্তর কোনটা? ওই ধারাটা। আচ্ছা, তো বিগত বছরের প্রশ্নটা দেখেন, নিম্নবর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে মকদ্দমার মূল্যমান দেখানো হয়? বিবিআই। আদালতের কি বলেন? ইয়েস। এখতিয়ার। আচ্ছা, মুন্নি বলেন, আরজি পরীক্ষা করে কে? আরজি পরীক্ষা করবে কে? কার কাছে দাখিল করবেন? প্রধান কেরানি, চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট। 4 নম্বর প্রশ্ন বিবিআই এখানে, আদালতের এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণ করার জন্য মকদ্দমার আরজিতে নিম্নের কোনটির বিবরণ উল্লেখ করতে হয়? কোনটি? বিষয়বস্তু। 5 নম্বরটা বিবিআই, অর্থ আদায়ের মকদ্দমায় বাদী মকদ্দমার আরজিতে উল্লেখ করবে কি? বলেন। দাবিকৃত যথাযথ প্রমাণ, ইংরেজিতে কি বলে? প্রিসাইজ অ্যামাউন্ট। ঠিক আছে। 6 নম্বরটা বিবিআই, অর্থ আদায়ের মকদ্দমায় বাদী মকদ্দমার আরজিতে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দাবিকৃত আনুমানিক অর্থ লিখতে পারে? অমীমাংসিত অর্থ আর একটা কি? মধ্যবর্তী মুনাফা। বিবিআই জি। 7 নম্বর বিবিআই, যদি বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মকদ্দমা দায়ের করে, সময়ের পর আর কি, সময়ের মধ্যে না, সময়ের পর, সেক্ষেত্রে আরজিতে বাদী নিম্নলিখিত কোন বিষয়টি উল্লেখ করবে? তামাদি হতে অব্যাহতির কারণ, এটার ইংরেজিতে কি বলে? গ্রাউন্ড ফর এক্সাম্পশন। সাদা দেশের কত বিধি? 6 বিধি। হ্যাঁ। 8 নম্বর দেখেন, আরজিতে বাদী প্রত্যেকটি দাবি উল্লেখ করবে সুনির্দিষ্টভাবে, সাধারণভাবে, বিকল্পভাবে। কিভাবে? উপরের সবগুলা। ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন বিবিআই, আপনাদের পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই, শুনে নেন। বাদী আরজির সাথে দলিলের যে তালিকা বা আরজির যে কপি বা সংক্ষিপ্ত বিবৃতি দাখিল করে তা স্বাক্ষর করবে কে? আদালতের প্রধান কেরানি, অথবা তার আরেক নাম কি? চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট। বিবিআই, আরজি ফেরত, আরজি নাকচ, প্রিলি রিটেন ভাইবা, এবং এখান থেকে আরজি নাকচ ফেরত থেকে আপনি 1 নম্বর এমসিকিউতে পাবেন ইনশাল্লাহ। রিটার্ন অফ ক্লেইম, এটার বলে আরজি ফেরত। আর রিজেকশন অফ ক্লেইম, এটার বলে কি? স্যার আরজি 11 নম্বর কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? আমি 11 নম্বর প্রশ্ন আর একবার কি বলবো বলেন? বাদী আরজির সাথে যে দলিলের তালিকা বা কপি দাখিল করে এগুলো স্বাক্ষর করবে বা পরীক্ষা করে হলো আদালতের প্রধান কেরানি বা সেরেস্তাদার। এ জায়গা তো বোঝার কিছু নাই। আমরা চলে আসি বিধি 10, আরজি ফেরত, রিটার্ন অফ ক্লেইম। এখানে পাশে একটু লেখেন, আপিলের মেমো ফেরত। আপিলের মেমো ফেরত একটু লিখে রাখেন, আপিলের মেমো ফেরত। হ্যাঁ, আরজি ফেরতের ওখানে লেখেন আপিলের মেমো ফেরত। 41 আদেশের 3 বিধি।
41 আদেশের 3 বিধি। আচ্ছা বাঁধন সাহেব, আমরা ফৌজদারি কার্যবিধি শেষ করছি। বলেন তো, ফৌজদারি মামলা আমরা যখন কোর্টে ওই যে ফাইলিং হয়, অবশ্যই জানেন কোর্টে যান। তাহলে ধরেন আপনি আহ কোটালীপাড়া আমলি আদালতে মামলাটা করার কথা, কিন্তু ভুলক্রমে করে ফেলেছেন টুঙ্গিপাড়া আমলি আদালতে। তাহলে টুঙ্গিপাড়া আমলি আদালতের বিচারক কি করবে এখন? ফেরত দিবে। ফৌজদারি কার্যবিধির কোথায় আছে বলেন? কেউ বলবেন না? তানভীর জানেন? অনলাইনে যারা জানেন লিখে দেন, টেক্সট দেন। বিথিকা, ফেরত দেয় কততে? মুন্নি বলেন। বিকাশ, গণেশ সাহেব, 201 ধারায়। ফৌজদারি মামলায় নালিশ ফেরত দেয় কত ধারায়? 201 ধারায়। ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দেওয়ানি মামলা করলে আর্জি ফেরত দেয় 7 আদেশের 10 বিধি। আর ফৌজদারি মামলায় নালিশ ফেরত দেয় কত ধারায়? 201 ধারায়। আর আপিলের মেমো ফেরত দেয় 41 আদেশের 3। 41 আদেশের 3 মনে না রাখলে সমস্যা নাই, এইটা মনে রাখেন। এখন শুনেন, আরজি ফেরত অর্থ আসলে কি? আরজি ফেরত আমরা গতদিন গতদিন আঞ্চলিক এখতিয়ার, বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার পড়ছিলাম। তো যদি আপনি আঞ্চলিক এখতিয়ার ভুল করেন বা আর্থিক এখতিয়ার ভুল করেন, তাহলে ওই আদালত আরজিটা কি দিবে? ফেরত দিবে। কিভাবে শুনেন? ধরেন সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 15 লাখ। আপনি সহকারী জজের কাছে একটা মামলা নিয়ে গেছেন, এখতিয়ার 20 লাখ। ওনার কি এখতিয়ার আছে? তাহলে উনি আরজিটা ফেরত দিবে কততে? 7 আদেশের 10 বিধিতে। আচ্ছা, আপনার মামলা করার কথা গাজীপুরের কাপাসিয়া সহকারী জজের কাছে, কিন্তু মামলা করতেন জয়দেবপুর সহকারী জজ আদালতে। তাহলে জয়দেবপুর সহকারী জজ আদালত কি করবে? এটা ফেরত দিবে কততে? 7 আদেশের 10 বিধি। তাহলে আপনি মনে রাখবেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের এখতিয়ারের ভুল হলে আরজি ফেরত দিতে পারে, আর্থিক এখতিয়ার আর কি আঞ্চলিক এখতিয়ার। এখন কথা আছে, এখানে লেখা নাই। যদি বিষয়বস্তুগত এখতিয়ার ভুল হয় তাহলে আরজি ফেরত দিবে না, আরজি করবে খারিজ। তো আপনি এখানে যে জিনিসটা বইতে নাই, যদি আর্থিক এখতিয়ার ভুল হয়, যদি আঞ্চলিক এখতিয়ার ভুল হয়, আরজি হবে কি? ফেরত। আর যদি বিষয়বস্তুগত এখতিয়ার ভুল হয়, তাহলে আরজি দিবে কি? খারিজ বা প্রত্যাখ্যান। কেন? একটু পরে আসতেছি। কষ্ট হচ্ছে। দেখেন, আরজি ফেরতের অর্থ, আরজি ফেরত অর্থ হলো গোল্ডেন এখতিয়ারবিহীন আদালতে আরজি দাখিল করলে আরজিটি এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেওয়া। যদি এমন কোন আদালতে আরজি দাখিল করা হয় যে আদালতের উক্ত মকদ্দমার এই যে গোল্ডেন আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার নাই, কোন কোন এখতিয়ার? আর্থিক বা আঞ্চলিক, তখন এখতিয়ার সম্পন্ন আদালতে আরজিটি দাখিলের জন্য আদালত ফেরত দিতে পারে। 10-1 উপবিধিতে বলা হয়েছে মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে যে আদালতে মকদ্দমা দায়ের করা উচিত ছিল সে আদালত দাখিল করতে আরজি ফেরত দিতে হবে। তো যদি আপনাকে বলে যে আরজি ফেরত দিতে পারে কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। আচ্ছা, তো এরপরে দেখেন আরজি ফেরতের পদ্ধতি। আরজি ফেরত দিতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। আরজি দাখিল ও ফেরতের তারিখ থাকবে, মানে যখন ফেরত দিবে আরজিতে লেখা থাকবে আরজি কবে দাখিল করতে, কবে ফেরত দিবে। আরজি দাখিলকারী পক্ষের কি থাকবে? নাম থাকবে। আর আরজি ফেরতের কারণ সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা আদেশে উল্লেখ থাকবে। তাহলে আপাতত আপনার এটা মনে রাখলেই হবে যে আরজি ফেরত দেয় কোন কোন ধরনের এখতিয়ার? আর্থিক আর কি আঞ্চলিক। যে ক্ষেত্রে আদালত দেখে যে মকদ্দমা বিচার করার কোনো আর্থিক এখতিয়ার নাই, সেক্ষেত্রে আরজিটি এখতিয়ারভুক্ত আদালতে দাখিলের জন্য আরজি দাখিলকারী, আন্ডারলাইন করবেন, আইনজীবীর নিকট ফেরত দেওয়া সঠিক পদক্ষেপ মর্মে গণ্য হবে। মকদ্দমাটি বিচার করার এখতিয়ার আদালতের নাই, সেই কারণে মকদ্দমাটি খারিজ করা যায় না,
বরং এই ক্ষেত্রে সঠিক পদক্ষেপ হলো এখতিয়ারভুক্ত আদালতে দাখিলের জন্য আর্জিটি ফেরত দেওয়া। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে আপনি এমন একটা মামলা দায়ের করতেন যে যে আদালতের ওই মামলাটি বিচার করার এখতিয়ার নাই, তাহলে কি মামলা খারিজ করবে, আরজি ফেরত দিবে, আরজি খারিজ করবে? বিচার করার এখতিয়ার না থাকলে কি করবে? আরজি ফেরত। তো এখানে আর পড়লাম না, উদাহরণ এত দরকার নাই, আমরা সরাসরি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকারে আসি। শুনেন, আমাদের দেওয়ানি কার্যবিধিতে, একটু ধৈর্য ধরে বসেন, বাসায় গিয়ে আর পড়বেন না। দেওয়ানি কার্যবিধিতে মোট 43 আদেশে মোট আপিলযোগ্য আদেশ আছে 25টা। কয়টা বলেন? 25টা। এই 25টা প্রথম আপিলযোগ্য আদেশ হলো আরজি ফেরত। 7 আদেশের 10 বিধি, এই যে শুরু হলো 7 আদেশের 10। আমাদের আলাদা আরজি আপিলযোগ্য আদেশ মুখস্থ করার দরকার নাই, নর্মালি যতগুলো সামনে আসবে ওইগুলো মনে রাখলেই হবে। তাহলে আরজি যদি ফেরত দেয় 7 আদেশের 10 বিধি, প্রতিকার হলো 2টা, নতুন মামলা দায়ের করা যায় বা আপিল করা যায়। এই যে দেখেন, বাদী এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারে বা আরজি ফেরত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, কারণ দেওয়ানি কার্যবিধির 43 আদেশের এক বিধি অনুযায়ী আরজি ফেরতের সিদ্ধান্ত একটা আপিলযোগ্য আদেশ। এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার, একদিন পরীক্ষা আসবে, আপনাদের বারেও আসতে পারে, সামনেও আসতে পারে। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে সেটারে শুধু আপিল বলে, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে সেটারে বিবিধ আপিল করে বা মিসেলিনিয়াস আপিল বলে। বুঝছেন? ডিক্রির বিরুদ্ধে আপিল করলে ওটারে কি বলে? শুধু আপিল। আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? মিস আপিল বা মিসেলিনিয়াস আপিল। তো যদি কোথাও বলা থাকে যে মিস আপিল করছে, তাহলে ধরে নেবেন ও কিসের বিরুদ্ধে আপিল করছে? আদেশের বিরুদ্ধে। বুঝছেন? আচ্ছা, জেনে রাখা ভালো, আরজি ফেরত দেওয়ানি কার্যবিধির গোলটেন 7 আদেশের 10 বিধিতে আলোচনা করা হয়েছে। কততে? 7 আদেশের 10। ওই 17 কেটে 10 লেখেন, ভুল আছে। আর মকদ্দমার যে কোনো পর্যায়ে আরজি ফেরত দিতে পারে, যে কোনো পর্যায়ে। আর সবার পয়েন্ট, শেষ পয়েন্টটা দেখেন, আপনাদের পুরাতন বইতে হয়তো বা নাই। আরজি ফেরতের ক্ষেত্রে আরজি দাখিলের তারিখ হলো আরজি পুনঃ দাখিলের তারিখ। আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন ভাই, ধরেন আপনি একটা মামলা দায়ের করছেন, প্রথম আদালতে বিচার হয়েছে 2 বছর, 2 বছর পর আপনার আরজি ফেরত দিছে, 2 বছর পর ফেরত দিতেই পারে। কিন্তু যখন ফেরত দিছে, আপনার মামলা দায়ের করার, এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করার তামাদি মেয়াদ নাই, তখন কি হবে? তখন আমার দরখাস্ত দিতে হবে তামাদি আইনের 14 ধারায়, এবং এই ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে আদালত কি বাধ্য। তাহলে আরজি ফেরতের ক্ষেত্রে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো, এই সময়টা বাদ দিতে আদালত কি বলেন? বাধ্য, এবং দরখাস্ত করতে হবে তামাদি আইনের কত ধারায়? তাহলে আমি এতক্ষণ যা বললাম না কেন, যে যে জিনিস থেকে প্রশ্ন আসতে পারে সেটা মনে রাখেন। আরজি ফেরত 7 আদেশের কত বিধি? 10 বিধি। আরজি ফেরতের ক্ষেত্রে কি ভুল হয়? এখতিয়ার ভুল হয়। কোন ধরনের এখতিয়ার? আর্থিক বা আঞ্চলিক। আচ্ছা, কোন পর্যায়ে আরজি ফেরত দেয়? যে কোনো পর্যায়ে। আরজি ফেরত দিলে আরজি এবার পুনঃ দাখিল করা যায়। এই তামাদি মেয়াদ বাদ দিতে আদালত কি বাধ্য। তামাদি আইনের কত ধারায়? 14 ধারায়। আরজি ফেরতের প্রতিকার কি? নতুন, মানে ওই আরজি দাখিল করা, যেটা নতুন মামলা আপনার বলা যেতে পারে, অথবা কি আপিল। প্রথম আপিলযোগ্য আদেশ কোনটা? 7 এর 10। আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? আপিল বা বিবিধ। ঠিক আছে? বৈধ আপিল আবার কে বলেন? ভাই আপনাদের, মানে আপনাদের কষ্টে আমার, মানে দু একজনের হয়তো বা এই জায়গায় আপনাদের সলিটারি কনফাইনমেন্টে রাখছি আপনাদের, নাকি? মানে নির্জন কারাবাস, যদিও অনেক মানুষ আছে, বাট নির্জন কারাবাসে আছে। দেখেন, আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন। দেওয়ানি মামলার আরজি ভুল আদালতে দাখিল করার পরিণাম কি? ভুল আদালতে দাখিল করলে কি হবে? আচ্ছা, 2 নম্বরটা দেখেন, ভুল আদালতে দেওয়ানি মামলা দায়েরের ফলাফল একই। কি বলেন? আরজি ফেরত। আমরা সরাসরি চলে আসি বিধি 11 বিবিআই। এটারে ইংরেজিতে বলে রিজেকশন অফ ক্লেইম। বাংলায় এর অনেকগুলা নাম আছে। আরজি প্রত্যাখ্যান বলে, আরজি নাকচ বলে, আরজি খারিজ বলে,
আরজি নামঞ্জুর বলে, কখনো কখনো আরজি বলে। আচ্ছা ভাই শুনেন, আরজি প্রত্যাখ্যান করে। স্বপন সাহেব কত পাইছেন? 50। আচ্ছা, আরজি প্রত্যাখ্যান করে আমরা অলরেডি একটা ইঙ্গিত পাইছি যে কোন ধরনের এখতিয়ার ভুল হলে আরজি প্রত্যাখ্যান হয় বলেন। বিষয়গত। মাসুদ মাথা কি গরম হয়ে গেছে? আচ্ছা ভাই দেখেন, প্রকৃত অর্থে আরজি প্রত্যাখ্যান অর্থ হলো আরজি গ্রহণ না করা, অর্থাৎ আরজি নাকচ করা। আমরা দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধির অধীন বলতেন 4টি কারণে আরজি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। কয়টি কারণে বলেন? এই 4টা কারণ আপনার মনে রাখতে হবে। প্রথম যেটা দেখেন, আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, ডাজ নট ডিসক্লোজ এ কজ অফ অ্যাকশন। আরজিতে আপনি মামলা করছেন কিন্তু মামলার কোনো কারণ উদ্ভব নাই, বুঝতে পারছেন? এখন কারণ উদ্ভব নাই কেমনে? এই নতুন বইতে একটা দারুণ উদাহরণ আছে। তো এটা আমি একটু, আপনাদের পুরাতন বইতে না থাকলে সমস্যা নাই, আপনারা একটু শুনেন, কথাটা একটু শুনেন। যে বাদী সম্পত্তি বন্টন এবং পৃথক দখলের জন্য মামলা দায়ের করছে। সে চাচ্ছে সম্পত্তি বন্টনও চাচ্ছে, আর কি চাচ্ছে? দখল। আরজিতে বাদী অভিযোগ করে যে সে বিবাদীর দ্বিতীয় স্ত্রীর পক্ষের কন্যা। সে বলতেছে যে বিবাদীর দ্বিতীয় স্ত্রীর পক্ষের কন্যা এবং এই কারণে বিবাদীর সম্পত্তিতে তার অংশ আছে। এই মামলায় ডিএনএ টেস্ট করে দেখানো হয় যে বিবাদী বাদীর পিতা, মানে একজন সন্তান দাবি করতেছে যে সে তার পিতার সম্পত্তি চাই, বলতেছে যে আমি আমার পিতার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। এখন ডিএনএ টেস্টে জানা গেছে যে সে আসলে ওই লোকের সন্তানই না। তাহলে তার কি কজ অফ অ্যাকশন আছে? নাই। তাহলে আরজি কি হবে? খারিজ হবে। বুঝতে পারছেন? এই হলো কাহিনী। আচ্ছা, সরি ভাই। তাহলে দেখেন, যদি আরজিতে কি না থাকে, কজ অফ অ্যাকশন না থাকে, তাহলে আরজি কি হবে? খারিজ। আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করা হলে, প্রতিকারের মূল্য হলো মানে হলো মামলার মূল্যমান, গুড ভ্যালুয়েশন। আপনি কোর্ট ফি কম দেওয়ার জন্য মামলার মূল্যমান হচ্ছে 5 কোটি টাকা, দেখাইছেন 2 কোটি টাকা, যাতে আপনার কোর্ট ফি কম দেওয়া লাগে। এবং আদালতের নির্দেশ অনুযায়ী বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে উহা সংশোধন করতে ব্যর্থ হলে আদালত আপনারে অবশ্যই কম পেলে আপনারে সাথে সাথে খারিজ করবে না। আদালত আপনারে কি দিবে? সময় দিবে। তারপরে দেখেন, সময় এখানে ব্র্যাকেটে লিখে রাখেন, সর্বোচ্চ 21 দিন। সময় কতদিন? সর্বোচ্চ 21 দিন। জি, এটা 7 আদেশের 11তেই বলা আছে। অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলে এবং আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলে। অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার মানে হলো কোর্ট ফি কম দিচ্ছেন। কোর্ট ফি দেওয়ার কথা 40,000, দিচ্ছেন 20,000। তাইলে আপনারে কোর্ট ফি দেওয়ার জন্য আদালত কি দিবে? সময় দিবে। ব্র্যাকেটে লেখেন 21 দিন। এই জায়গার সময় কয়দিন? 21 দিন। 4 নাম্বারটা দেখেন, আইন দ্বারা বাড়িত হলে। আইন দ্বারা বাড়িত, আইন দ্বারা বাড়িত অনেকগুলো হয়। এই শুনেন, কথা বলেন না দিনেশ। ফৌজদারি মামলা দেওয়ানি আদালতে করছেন, আরজি কি করবে? খারিজ। পারিবারিক আদালতের মামলা দেওয়ানি আদালতে করছেন, আরজি কি করবে? খারিজ। কারণ এগুলো হলো আইন দ্বারা বাড়িত। মামলা রেস জুডিকাটা দ্বারা বাড়িত আবার করছেন, আরজি কি হবে? খারিজ। মামলা তামাদি দ্বারা বাড়িত করছেন, আরজি কি হবে? খারিজ। তাহলে এজন্য বলতেছে যে যদি কোনো মামলা আইন দ্বারা বাড়িত হয় তাহলে সেই সেই আরজিটা কি হবে? খারিজ হবে। আইন দ্বারা বাড়িত একটি উদাহরণ হলো মকদ্দমাটা যদি তামাদি দ্বারা বাড়িত হয় তাহলে আদালত আরজি প্রত্যাখ্যান করতে পারে। এখন এখানে আপনি লেখেন ক আর ঘ। এই জায়গায় যে ক আর ঘ, এই দুইটা ক্ষেত্রে আরজি খারিজ করতে পারে সরাসরি। 1 আর 4 মানে সরাসরিও খারিজ করতে পারে বা পরেও খারিজ করতে
পারে, কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে তাহলে আমার সরাসরি খারিজ করতে পারে কোন কি কি কারণে, যদি কজ অফ অ্যাকশন না থাকে আর একটা কি আইন দ্বারা বাড়িতে হলে। আচ্ছা, তারপরে দেখেন উপরে উল্লেখিত 4টি কারণ ছাড়াও কলকাতা হাইকোর্ট 25/7/1928 তারিখে এক নোটিফিকেশন দ্বারা আরজি প্রত্যাখ্যানের নিম্নলিখিত আরো একটি কারণ যুক্ত করে। এই 4টা কারণ আমাদের সিপিসি তে আছে। পঞ্চম আরো একটা কারণ আছে, এটা আমাদের সিপিসি তে না থাকলেও আমাদের অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দিছে যে বাংলাদেশেও এই কারণটা গ্রহণ করা হবে, মানে বিবেচনায় নেওয়া হবে। এটা 9 তো আমাদের সিপিসি তে নাই, এটা হলো ভারতীয় সিপিসি তে আছে, বুঝতে পারছেন? আমাদের সিপিসি তে গেলে আপনি এটা পাবেন না। আচ্ছা, না, তাহলে দেখেন 27/9-1 বিধির বিধানসভা প্রতিপালন না করলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে। 9-1 ক বিধি অনুসারে আর্জি গৃহীত হলে যতজন বিবাদী আছে সাদা কাগজে আর্জির তত সংখ্যক নকল দাখিল করতে হবে। অন্যদিকে 4-1 বিধিতেও বলছে যতজন বিবাদী থাকবে ততগুলো আর্জির অবিকল নকল সমন জারির জন্য দাখিল করতে হবে। সুতরাং আর্জির সাথে বিবাদীর জন্য সমন ও আর্জির কপি না দিলে আদালত প্রয়োজনীয় সমন ও আর্জির কপি সরবরাহের জন্য গোল দিবেন। অনধিক সময় কতদিন? 21 দিন নির্ধারণ করে দিবে। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় সমন ও আর্জির কপি সরবরাহ করতে ব্যর্থ হলে আদালত আর্জি প্রত্যাখ্যান করতে পারে। এটা আমার এটা মনে রাখলে হবে 5টা কারণ। তাহলে 1 নাম্বার কজ অফ অ্যাকশন না থাকলে, 2 নাম্বার আপনার মকদ্দমার মূল্যমান কম দেখালে, 3 নাম্বার কোর্ট ফি কম দিলে, 4 নাম্বার আইন দ্বারা বাড়িত হলে, আর 5 নাম্বার হলো কি মানে যতজন বিবাদী ততজন সমন না দিলে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে শুনেন যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 27-11 বিধান অনুসারে আরজি খারিজের কারণ কয়টা? 4টা দাগাবেন, 5টা না, কয়টা? 4টা। কিন্তু যদি এইভাবে আসে যে নিম্নের কোনটি আরজি খারিজের কারণ বলে বিবেচিত হতে পারে, কারণ না থাকলে, মকদ্দমার মূল্যমান কম দেখালে, মানে আরজির অবিকল নকল না দিলে উপরের সবগুলো, তখন উত্তর কি? উপরে সবগুলো। বুঝছেন? আর আরেকটা জিনিস, এই 5টার মধ্যে কি বুঝেন নাই? 5টার মধ্যে 1 আর 4 মানে কারণ না থাকলে আর তামাদি দ্বারা কারিত হলে এই জায়গায় আপনার সময় নাও দিতে পারে, সরাসরি খারিজ মানে প্রত্যাখ্যান করতে পারে। আর বাকি 3টায় আপনারে কি দিবে? সময় দিবে। কতদিন? 21 দিন। এখন এটা আবার বলেন না যে কারণ না থাকলে বা তামাদি দ্বারা বাড়িতে হলে খারিজ সাথে সাথে করে দিতে বাধ্য না, উনি পারে, ওনার ক্ষমতা আছে, কিন্তু ওইটাই যে একমাত্র করবে এমন কোনো কথা নাই। তো এই ব্যাখ্যায় এখানে আছে, এটা আর বিস্তারিত করতেছি না। জি ভাই, 21 দিন, 21 দিন, জি। আচ্ছা, আপাতত আমাদের এখানে আমাদের স্ক্রিনে একটা পয়েন্ট আছে, এটা নতুন বইতে আছে, দেখেন। যেক্ষেত্রে আরজি খারিজের 27-11 বিধির অধীন প্রত্যাখ্যান করা যায় না, সেক্ষেত্রে আদালত 151 ধারার ক্ষমতা প্রয়োগ করে আরজি প্রত্যাখ্যান করতে পারে। আব্দুল জলিল বনাম ইসলামী ব্যাংক। এত গভীরের আমার দরকার নাই, আপাতত আমরা মনে রাখবো কয়টা? 5টা। আর মূলত হলো কয়টা? 4টা। এখন এখানে আমাদের জেনে রাখা ভালো, আইন পাঠে একটা ভুল ব্যাখ্যা আছে, এটা একটু সংশোধন করতে হবে। এখান থেকে বিজিএস পরীক্ষায় 5 নাম্বারের একটা প্রশ্ন আসছিল, জেনে রাখা ভালো। স্ক্রিনে দেখানো 3 নাম্বার পয়েন্টটা দেখেন। মকদ্দমার মূল্যমান সংশোধন বা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের বা প্রয়োজনীয় সংখ্যক আরজির অবিকল নকল ও সমনের সরবরাহ সময় সর্বাধিক 21 দিন হবে। 21 দিন আদালতের জন্য নির্দেশনামূলক, নির্দেশনায় মূলক কেটে লেখেন বাধ্যতামূলক। কেন? আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, লেখেন। আদালত সময় বৃদ্ধি করতে পারে, সঠিক না। আদালত এক্ষেত্রে সময় বৃদ্ধি করতে পারে না। 11 বিধিতে বলা আছে, যে দেখেন একটু পড়ি। Provided that the time fixed by the court for the correction of the valuation or supplying of a requisite stamp paper
বলতেন শ্যাল নট এক্সিড 21 ডেজ, কি বলা আছে, মে নট নাকি শ্যাল নট? তাহলে শ্যাল নট শব্দটা থাকলে কি হবে? মানতে বাধ্য, মানতে বাধ্য। কিন্তু মে নট থাকলে কি হতো? মানতে বাধ্য ছিল না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দুইটা জিনিস আছে, যে 6 আদেশের 17 যে প্লিডিং সংশোধন, এটার সময় বলছে 6 আদেশের 18-তে আদালত নির্ধারিত সময়, আদালত যদি সময় না দেয় তাহলে কতদিন। আর 7 আদেশের 11 বিধিতে মকদ্দমার মূল্যমান, কোর্ট ফিস এগুলা সংশোধন করতে সময় দিবে কতদিন? 21 দিন। এই 21 দিন কিন্তু আর বাড়াইতে পারবে না। কিন্তু 6 আদেশের 17-র যে সময়টা, ওই যে 6 আদেশের 18-তে বলেছে, এটা কিন্তু বাড়াতে পারে, কারণ ওই জায়গায় মে শব্দটা ব্যবহার করছে। ঠিক আছে, জি। এখন আমরা চলে আসি, দেখেন আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার। সাত আদেশের 13 বিধির অধীন পুনরায় একই কারণে আরজি দাখিল করতে পারে, আন্ডারলাইন করেন। 7 আদেশের 13 বিধির অধীন পুনরায় একই কারণে নতুন আরজি দাখিল করতে পারে, ব্র্যাকেটে লেখেন যদি তামাদি মেয়াদ থাকে। একটু লেখেন, আরজি খারিজ যদিও একটা ডিম ডিক্রি, মনে আছে, কিন্তু আরজি খারিজ ডিক্রি হলো একই বিষয় নিয়ে নতুন মামলা করা যায়। নরমালি আমরা জানি ডিক্রি হইলে একই বিষয় নিয়ে নতুন মামলা করলে রেস জুডিকাটা দ্বারা কি হবে? পারিত হবে। কিন্তু আরজি খারিজ যদি ডিক্রি হয় কিন্তু তামাদি মেয়াদ থাকলে একই বিষয় নিয়ে নতুন মামলা করা যায়। বলেছে কততে? 7 আদেশের 13। তাহলে আমরা বলতে পারি যে রেস জুডিকাটার একটা ব্যতিক্রম হলো কি? আরজি খারিজ। মানে ধরেন দখল সাব্যস্তক্রমে একটা মামলা হয়েছে। হ্যাঁ, একটা মামলা হইলে ওইটা পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাফিডেভিট, হ্যাঁ, অ্যাফিডেভিট দিয়ে ওটা পাওয়ার অফ অ্যাটর্নি করছে, ওইটা কোর্ট অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করে ওইখানে আবার বাকি 10 জন, একজন পাওয়ার নিয়ে। আচ্ছা তা ভাই একটু থামেন। তাহলে আরজি খারিজের বিরুদ্ধে একটা প্রতিকার হলো কি বলেন? নতুন মামলা। নতুন মামলা কি সবসময় করতে পারবেন? না, কখন করতে পারবেন? আমাদি মেয়াদ থাকলে। 7 আদেশের 13 বিধিতে বলা হয়েছে উল্লেখিত কোনো কারণে আরজি প্রত্যাখ্যান উক্ত একই কারণে নতুন আরজি দাখিল করতে বাদীকে বারিত করবে না। একটু দ্রুত দেখেন, যেহেতু দেওয়ানি কার্যবিধির 2-2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান বা নাকচ একটি ডিক্রি, আন্ডারলাইন করেন, তাই এর বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে আরজি ফেরতের বিরুদ্ধেও আপিল করা যায়, আরজি খারিজের বিরুদ্ধেও আপিল করা যায়। আরজি ফেরত আছে 7 আদেশের 10, আরজি খারিজ আছে 7 আদেশের 11। আরজি ফেরতের বিরুদ্ধে আপিল করলে সেটারে বলে মিস আপিল, আর আরজি খারিজ একটা ডিক্রি, এটার বিরুদ্ধে আপিল করলে এটারে বলে মিস্টার আপিল, নাকি? না, এটা হলো শুধু আপিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি এখানে আরেকটা কারণ লেখেন, আরেকটা কারণ লেখেন স্টার দিয়া লেখেন। দেওয়ানি কার্যবিধির 149 ধারায়, দেওয়ানি কার্যবিধির 149 ধারায় কোর্ট ফি প্রদান করে, কোর্ট ফি প্রদান করে মকদ্দমা পুনর্জীবিত করার আবেদন করতে পারে। মকদ্দমা পুনর্জীবিত করার আবেদন করতে পারে, লিখছেন? এই জিনিসটা আপনার কি রুবেল মাথা গরম হয়ে গেছে? আচ্ছা, সমস্যা হলে একটু হাঁটাচলা করেন, সমস্যা নাই। ধন্যবাদ। যেখানে আপনার আর্জিটা খারিজ হয়েছে কোর্ট ফিসের জন্য, নরমালি কোর্ট ফিসের জন্য খারিজ করে দিছে। এখন শুনেন, উচ্চ আদালতের নজিরে আছে যে যদি কোনো আর্জি খারিজ করা হয় কোর্ট ফিসের জন্য, তাহলে আপনি আপিল করে কোনো ফল পাওয়া যায় না নরমালি।
কারণ কোর্ট ফিস এর জন্য আর্জি তো আপনার সাথে সাথে খারিজ করে নাই, আপনার 21 দিন সময় তো দিছিল, দেওয়ার পরেও আপনি ব্যর্থ হয়েছেন, তার মানে আপনার আর্জিটা কি করছে, খারিজ করছে। তো ওই মুহূর্তে আপিল না করে আপনার করা উচিত দেওয়ানি কার্যবিধির 149 ধারায় ওই কোর্ট ফিটা বিচারিক আদালতে জমা দিয়ে মামলাটা কিসের আবেদন, পুনর্জীবিত করার আবেদন। অবশ্যই হ্যাঁ, খারিজ না করলে আপনি 149 ধারায় তোমার যাওয়ার কোনো দরকারই নাই। তাহলে আমার আর্জি খারিজের বিরুদ্ধে প্রতিকার কয়টা, তিনটা। নতুন মামলা করা যায় যদি তামাদি মেয়াদ থাকে, 27 কত, 13। আপিল করা যায় কততে, 96 ধারা। আর পুনর্জীবিত করার আবেদন করা যায় দেওয়ানি কার্যবিধির কত ধারায়, 149 ধারা। এই মিলন সাহেব বলেন যে আরজি খারিজ আর আরজি ফেরত কোনটা আদেশ আর কোনটা ডিক্রি বলেন, আর আরজি খারিজ কোনটা আদেশ আর কোনটা ডিক্রি? হোসেন কারি, হ্যাঁ না, রায় তো সবগুলাই। আমি জাস্ট বলছি আরজি ফেরত আর আরজি খারিজ কোনটা আদেশ কোনটা ডিক্রি, এটা একটু বলেন। আর আরজি ফেরত আদেশ, দেলোয়ার কি একমত? আরজি ফেরত হলো আদেশ আর আরজি খারিজ হলো ডিক্রি। দেলোয়ার বলেন কি ডিক্রি বলে রে, তিন ডিক্রি, মানে ডিক্রি বলে বিবেচিত হবে। আপনারা কয়েকজনের অবস্থা খুবই খারাপ, চেষ্টা করেন 100 প্রশ্ন পাওয়া যায়নি কি কোনো জায়গা। আল্লাহ ভরসা, কেউ হতাশ হন না। দেখেন আরজি প্রত্যাখ্যানের আবেদন নামঞ্জুর, রিফিউজিং রিজেকশন অফ ক্লেম। শুনেন, আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটা কে করে, বাদী করে না বিবাদী করে? সব জিনিস মুখস্থ করার দরকার নাই। আরজি তো দাখিল করে বাদী, তাহলে ডেফিনেটলি বাদী তো তার আরজি খারিজ হোক এটা তো চাইবে না, তাহলে আরজি খারিজের দরখাস্ত করবে নাকি, বিবাদী। শুনেন, তাহলে বিবাদী যদি আরজি খারিজের দরখাস্ত করে, বিবাদীর দরখাস্ত যদি মঞ্জুর হয় তার মানে আরজিটা খারিজ হয়েছে, তাহলে সংক্ষুব্ধ কে, বাদী। আর বিবাদী আরজি খারিজের দরখাস্ত করছে কিন্তু তার দরখাস্তটা মঞ্জুর হয় নাই, মানে বাদীর আরজি বহাল আছে, খারিজ করে নাই, তাহলে সংক্ষুব্ধ কে, বিবাদী। তাহলে বিবাদী এই জায়গায় আরজি খারিজের দরখাস্ত না মঞ্জুর হইলে এটা হলো একটা আদেশ, আর এই আদেশটা হলো আপিল অযোগ্য। দেওয়ানি কার্যবিধিতে আপিল অযোগ্য আদেশ মানেই হলো কি, যারা বুঝতেছেন না বা মনোযোগ ধরে রাখতে পারতেছেন না একটু চেষ্টা করেন, না হলে মনের মধ্যে সবসময় ঘুরতেছে যে ডিক্রি আদেশ কি কয়, রিভিশন আপিল, এছাড়া তো আর কোনো কিছু মাথায় ঢুকতেছে না। জাস্ট একটাই মনে রাখেন, আপিল যোগ্য আদেশ 27 কত বিধি, 10 বিধি, আর একটা আমরা আরজি খারিজ হলো একটা ডিক্রি নাকি। ধন্যবাদ। তাহলে আরজি প্রত্যাখ্যানের আবেদন যদি মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ বাদী, আর আরজি প্রত্যাখ্যানের আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে সংক্ষুব্ধ কে, বিবাদী। বিবাদীর প্রতিকার কি, রিভিশন। ধন্যবাদ, সেই কথাটাই এখানে বলেছে। আচ্ছা, গতকাল 8:30 পর্যন্ত ছিলেন না, 8:30 পর্যন্ত তো মিনিমাম থাকবেনই। দেখেন আরজি প্রত্যাখ্যান ও মামলা খারিজের মধ্যে পার্থক্য। আচ্ছা শুনেন, এই, আচ্ছা একটু শোনেন ভাই, যে যে চলে যাবেন নীরবে চলে যান, কথা বলেন না। শুনেন, সংক্ষেপে একটা বিষয় বলি, আরজি খারিজ আর মামলা খারিজ এক জিনিস না। যদি বাদীর ত্রুটি থাকে তাহলে মামলা হয় খারিজ, যদি আরজিতে ত্রুটি থাকে তাহলে আরজি খারিজ। বুঝেন কিনা? যদি বাদীর ত্রুটি থাকে তাহলে মামলা খারিজ, আর যদি আরজিতে ত্রুটি থাকে তাহলে কি, আরজি খারিজ। আবার বলি,
আপাত দৃষ্টিতে আপনার মনে হবে আরজি খারিজ আর মামলা খারিজ এক, বাট একটা। যদি আরজিতে ত্রুটি থাকে, আরজি খারিজ ওই 4টা আর একটা 5টা, তাহলে আরজি খারিজ 27 কত? 11। দেওয়ানি কার্যবিধিতে 27-11 ছাড়া আর কোন জায়গায় আরজি খারিজ নাই। আর যদি বাদীর ত্রুটি থাকে তাহলে মামলা হবে কি? খারিজ। এটার বলে ডিসমিসাল অফ সুট। ডিসমিসাল অফ সুট। মামলা খারিজ দেওয়ানি কার্যবিধিতে অসংখ্য জায়গায় আছে। আমি একটা জিনিস বুঝি যে আপনি এখানে 27-11 বলা হচ্ছে আইন দ্বারা কারেক্ট হলে তামাদি কার্য সেটা আর্জি খারিজ হবে। কিন্তু আপনি ওই যে তামাদি আইনের 3 ধারা বলা হচ্ছে যে তামাদি যদি কি করতে সেটা মামলা করবে। এই জায়গায় আর্জি খারিজ হয়ে যাবে মামলা খারিজ। এগুলো বিষয় এটা শুধু এটা আমি বলে দিছি যখন আমরা তামাদি আইন পড়াইছিলাম, যে তামাদি আইনের 3 ধারায় তামাদি মেয়াদ শেষে যদি কোনো মামলা করে, মামলা খারিজ করে, কিন্তু ওই মামলা খারিজটা দেওয়ানি কার্যবিধিতে নাম হলো আরজি খারিজ। বলে দিছিলাম, ডিগ্রি হিসেবে গণ্য হবে, লিখেও দিছিলাম, আপনার খেয়াল আছে কিনা? আচ্ছা ভাই, তাহলে আমি আর এটা পড়তেছি না, চলে যাচ্ছেন। কত বাজে? কত বাজে? দ্রুত শেষ করে দেবো, 20 মিনিট, একটু কষ্ট করে বসেন। তাহলে আরজি ত্রুটিটা কি হয় বলেন বাদল? দেওয়ানি কার্যবিধি কোন জায়গায় আছে? 27 পদবিধি। আর বাদীর যদি ত্রুটি থাকে মামলা স্যার হয় কি? সাউন্ড ক্লিয়ার না স্যার। সবার কাছে ক্লিয়ার না নাকি শুধু আপনার কাছে? ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না স্যার, বাজে স্যার, ক্লিয়ার বেড়ে না যাচ্ছে। স্যার, আটকে যাচ্ছে স্যার। কানেক্ট করা এটার সাথে কি বক্স কানেক্ট করা থাকলে এটাই স্পিকারের সাথে কানেক্ট হবে না? আউট স্পিকার এখানে না, এখানে ই করা যায়, মানে কোনটা মাইক্রোফোন আর কোনটা। হ্যালো, জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ওকে আর শোনা যাচ্ছে স্যার? ভাই, তাহলে আপনি যেটা আমার মনে রাখা দরকার, যে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আরজি খারিজ হলো এক জায়গায় আছে 27-11, কিন্তু মামলা খারিজ অসংখ্য জায়গায় আছে। আরজি খারিজ হলো একটা ডিক্রি, আর মামলা খারিজ হলো কি? আদেশ। আর এখানে আর বিস্তারিত করলাম না। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন খুব সহজ প্রশ্ন আসছে 2023 সালে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অর্ডার 7 রুল 9-1 অনুসরণ না করে মকদ্দমা দায়ের করলে কোন বিধান অনুসারে বিবাদীর কি প্রতিকার আছে? 7-10, 7-11, 47-1, 39-1। এই জায়গায় বিবাদীরে বলছে যে 9-1 বলছে যে যতজন বিবাদী ততগুলো নকল। নকল নকল যদি না দেয় তাহলে বিবাদী দরখাস্ত দিবে 27 কততে? 11-তে। কিসের জন্য? আরজি খারিজের জন্য। বলবে যে ইওর অনার, আমি সমন পাইছি কিন্তু আরজির কোনো কপি পাই নাই, তাই আরজি কি করা হোক? খারিজ করা হোক। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা একটু দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 27-11 বিধি অনুসারে কয়টি কারণে আরজি প্রত্যাখ্যান করা যায়? 3, 4, 5, 6। এ জায়গায় দাগাবেন কত? 4টা। 3 নম্বর প্রশ্নটা ভুল আছে, দেখেন কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায় না? বলেন তো, ত্রুটি সংশোধনের সুযোগ দেয় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। ওই যে মূল্যমান, স্ট্যাম্প পেপার, আর যতজন বিবাদী ততগুলো কপি। আর সরাসরি খারিজ করে কয়টা? 2টা। কারণ না থাকলে আর একটা হলো তামাদি দ্বারা বাড়িতে। তাহলে এই জায়গায় অপশনে বলছে
উত্তর যদি আমরা এইভাবে বলি যে প্রার্থিত প্রতিকারের মূল্য কম করা হলে, আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, মামলার আরজি কার্টিস পেপারে উপস্থাপন না করলে, আরজির সাথে প্রত্যেক বিবাদের জন্য সমন বা আরজির কপি না দিলে, তাহলে প্রশ্ন জানতে চাইছে যে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে প্রত্যাখ্যান করা যায় না, মানে কোন ক্ষেত্রে ত্রুটি সংশোধনের সুযোগ অবশ্যই দিবে। তাহলে কতেও দেয়, গতেও দেয়, গতেও দেয়, তাহলে সুযোগ দেয় না কত দেয়? খতে। তাহলে উত্তর প্রশ্ন অনুযায়ী উত্তর হয় কোনটা? প্রশ্ন অনুযায়ী উত্তর হয় ক, গ আর ঘ। আর যদি শুধু নাটা কেটে দেয়, প্রশ্নে নাটা যদি কেটে দেয়, তাহলে উত্তর হবে কত জানেন? খ, যে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে প্রত্যাখ্যান করা যায় কোন ক্ষেত্রে? মামলার কারণ উদ্ভব। আচ্ছা, আর অন্যান্য যে প্রশ্ন আছে এগুলা পারবেন ইনশাল্লাহ। আমরা সরাসরি চলে আসি, দেখেন একেবারে 27-14-তে চলে আসি। তাহলে আমি যদি আপনাদের একটু এই কথা বলি, আমাদের ওই পরীক্ষায় আমরা যদি একটু তুলনা করি, আরজি ফেরত আর আরজি খারিজের মধ্যে পার্থক্য কি? আরজি ফেরত আছে 27-10, আরজি খারিজ আছে 27-11। আরজি ফেরত একটা আদেশ, আরজি খারিজ একটা ডিক্রি। আরজি ফেরতের বিরুদ্ধে করা যায় মিস আপিল, আরজি খারিজের বিরুদ্ধে করা যায় কি? আপিল। আচ্ছা, আরজি ফেরতের ক্ষেত্রে যে তামাদি মেয়াদ যে হলো বিলম্ব মওকুফ করতে বাধ্য, কিন্তু খারিজের ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে বাধ্য না। আরজি ফেরত দেওয়া হয় আঞ্চলিক এখতিয়ার ভুল হইলে আর আর্থিক এখতিয়ার ভুল হইলে। আরজি খারিজ করা হয় কি? ওই 4টা কারণ আর হলো কলকাতা হাইকোর্টের একটা 5টা, অথবা বলতে পারি বিষয়গত এখতিয়ার ভুল হইলে। এই হলো আপনার আরজি ফেরত আর আরজি খারিজের মধ্যে পার্থক্য। এখন দেখেন আমরা 27-এর শেষ প্রান্তে দেখেন বাদী কর্তৃক আরজি খারিজের সাথে নথি উত্থাপন, বাদী আরজির সাথে কি কি কাগজপত্র বা দলিল দাখিল করবে তা 14 থেকে 17 বিধি পর্যন্ত আলোচনা করছে। প্রথমে দেখেন 14 বিধি। বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা দাখিলকরণ, ব্র্যাকেটে লেখেন ফিরিস্তি, ফিরিস্তি, ফেরেস্তা না, ফিরিস্তি। এই দিনেশ সাহেব, ফেরিস্তি মানে কি বলেন? আচ্ছা শোনেন, শোনেন, আপনি আর দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, আপনি যখন নালিশের সাথে বা আরজিশের সাথে যে যে কাগজপত্র দাখিল করেন, এটা একটা তালিকা আকারে দিতে হয়। তো এটা ওই যে ফিরিস্তি ফর্ম কিনতে হয়, এবং ফিরিস্তি ফর্ম কিনে সেখানে আমার কি লিখে দিতে হয়। তাই এই আরজির সাথে আপনি যে যে কাগজপত্র দাখিল করবেন সেগুলো ফিরিস্তি আকারে দিতে হবে। এটা বলছে 27-এর কত বিধিতে? 14। এই যে দেখেন, বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা আরজির সাথে দাখিল করতে হবে। 14 বিধি। বাদী তার দাবির সমর্থন পূর্বক প্রমাণ হিসেবে, আন্ডারলাইন করেন, এটা গুরুত্বপূর্ণ, এই কথা বলেন না, অন্য দলিলের উপর নির্ভর করলে এবং তা তার হস্তগত বা আওতাধীন না থাকলে সেক্ষেত্রে উক্ত দলিল সমূহের তালিকা প্রস্তুত করবে এবং উক্ত দলিল কার দখলে হস্তগত তা উল্লেখ করে আরজির সাথে যুক্ত করবে। বিধি 15। যে যে দলিল আছে সেই সব দলিল আরজির সাথে দিতে হবে। 14 বিধি। যে হয়ে গেছে, শুনেন, যে যে দলিল আছে সেই সেই দলিল দিতে হবে। 27-এর কত বিধি? 14 বিধি। যে যে দলিল আমার কাছে নাই কিন্তু বিথিকার কাছে আছে, মাহবুব সাহেবের কাছে আছে, বাঁধনের কাছে আছে, কার কার দখলে আছে তা জানাই দিতে হবে। এটা 27-এর 15।
না, এমনি জানাই দিবেন। আচ্ছা শুনেন, তাহলে আমার 14তে আছে যে যে দলিল আছে সেগুলো দাখিল করতে হবে, 15 বিধিতে আছে যা নাই কার কাছে আছে জানাই দিতে হবে। এ হলো 14 আর এ হলো 15। আচ্ছা 18 বিধি দেখেন, শেষ বিধি আজকে। আজকে একটু কম, ওই যে আপনারা ওইটুকু হাবি জাবি কথা বললাম এই কারণে। আরেকটা বিষয় শুনেন, অডিয়েন্স বিরক্ত হইলে গান গেয়ে লাভ নাই, কোনো কিছু করে লাভ নাই। তো তো বিষয়টা হচ্ছে যে আপনাদের, আমি আবারও বলি শুনেন, যার যার সমস্যা হয় শেষে চলে যাবেন, কিন্তু মানে ই করা যাবে না। বলেন বলেন বলেন, দ্রুত বলেন। না সত্যি কথা সময় আরো আধা ঘন্টা পড়াই সময় কি করতে হবে তা আমাদের আসলে। আর আমি আর একটা কথা বলি, শেষ আমি করে দেব, কিন্তু আমি তো গাড়ি চালাচ্ছি, কিন্তু ড্রাইভার জিমেই না, আপনারা জিমেন। এমন আমি আপনাদের প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাচ্ছি, আপনারা একজন হাসেন, একজনের মোবাইল বাজে, একজনের কথা বলেন, ওকে থেকে সাউন্ড ক্লিয়ার না স্যার? তার সাউন্ড ক্লিয়ার না, কিছু বোঝা যাচ্ছে না। দেখেন, দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণযোগ্যতা গোল্ডেন। সাধারণ নিয়ম হলো আদির সাথে বাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি পাবে না। আমরা একটু আগে জানলাম যে যা যা দেওয়ার দরকার দিতে হবে 14 বিধিতে, যা নাই কার কাছে আছে জানাই দিতে হবে 15তে, আর যা যা দেওয়ার দরকার ছিল আমি দেই নাই সেটা পরবর্তীতে দিতে পারবো না, এটা বলছে কততে? 18তে। ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে, তবে কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে, আদালত পরবর্তীতে দেওয়ার অনুমতি দিতে পারে। আরজি দাখিলের করার সময় দাখিল না করলেও নিম্নলিখিত ক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া দাখিল করতে পারবে। নিম্নলিখিত ক্ষেত্রে দাখিল করা যাবে, দেখেন কি কি, এই তিনটা মনে রাখবেন। যেসব দলিল বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়, আন্ডারলাইন করেন। আমি আমার আরজির সাথে দেওয়ার দরকার ছিল, দেই নাই, কিন্তু পরবর্তীতে দাখিল করতে পারবো যদি বিবাদীর সাক্ষীরে কি করার দরকার হয়, জেরা করার দরকার হয়। বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য। 2, বিবাদীর সাক্ষীকে জেরা, বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর। 3, 2 হয়েছে। 3 নাম্বার দেখেন, যেসব দলিল কেবলমাত্র কোন সাক্ষীকে গোল্ডেন স্মৃতি পুনর্জীবিত করতে দাখিল করা হয়, স্মৃতি পুনর্জীবিত, এই 3টা ক্ষেত্রে পরবর্তীতেও দেওয়া যাবে। শুনেন, যা যা আরজির সাথে দিতে হবে দাখিল করতে হবে 14 বিধি, যা যা আমার কাছে নাই কার কাছে আছে জানাই দিতে হবে 15 বিধি, যা যা দেওয়ার কথা ছিল দেই নাই পরবর্তীতে দেওয়া যাবে না 18 বিধি। তবে আদালতের অনুমতি ছাড়াও ব্যতিক্রম প্রেক্ষাপটে 3টা ক্ষেত্রে যাবে, বিবাদীর সাক্ষীকে জেরা, বিবাদী কর্তৃক কোনো প্রশ্নের উত্তর, আর একটা হলো সাক্ষীর স্মৃতি পুনর্জীবিত। এখন আবার বলবেন এই সাক্ষী কার? বাদী পক্ষের সাক্ষী। এই 3টা ক্ষেত্রে দাখিল করা যাবে। এই ছিল আমাদের 7 আদেশ। তো হ্যাঁ, তো আজকে এতটুকুই। এবং আমি একটু বলে দিই 7 আদেশের কি কি পড়লাম, আগামীকাল বেশি প্রস্তুতি নিয়ে আসবো আমরা। 7 আদেশের কি কি শুনেন। 7 আদেশের আরজির উপাদান কয়টা? 9টা। আরজিতে আপনার অর্থের মামলা হইলে কি লিখতে হবে? নির্দিষ্ট পরিমাণ। কোন ক্ষেত্রে অর্থের আনুমানিক লেখা যাবে? মধ্যবর্তী মুনাফার অমীমাংসিত অর্থ। গ্রাউন্ডস ফর এক্সাম্পশন মানে কি? আবাদি হতে অব্যাহতির কারণ কততে? 7 আদেশের 6। আরজি ফেরত আছে কততে? 7 আদেশের 10। আরজি ফেরত দেয় কোন কোন কারণে? ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করলে। কোন কোন এখতিয়ার? আঞ্চলিক আর আর্থিক। আরজি ফেরত একটা কি?
আদেশ কি আদেশ? আপিলযোগ্য আদেশ, প্রথম আপিলযোগ্য আদেশ। আচ্ছা, আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? আরজি ফেরতের বিরুদ্ধে নতুন মামলা করা যায়, মানে দাখিল করে, আর হলো আপিল করা যায়। মাসুদ আর একটা তিনটা পাইছেন কোথায়? আচ্ছা, আরজি খারিজ আছে 7 আদেশের কততে? 11। কয়টা? 4টা। আর কলকাতা হাইকোর্টে কয়টা? সরাসরি খারিজ করে কোন কোন ক্ষেত্রে? কারণ না থাকলে চলে। আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? নতুন মামলা করা যায় 7 আদেশের কততে? 13তে। আপিল করা যায় 96 ধারায়, আর 149 ধারায় পুনরুজ্জীবিত করার আবেদন করা যায়। শুনেন, আরজি খারিজ কি আদালত স্বপ্রণোদিত হয়ে করতে পারে? পারে। আবার বিবাদীর আবেদনের ভিত্তিতেও পারে। যে যে কাগজপত্র আছে ফিরিস্তি আকারে দিতে হবে। 7 আদেশের কত? 14। যার যার নাই জানাই দিতে হবে 15। যা যা দাখিল করার দরকার ছিল করি নাই, কার দখলে আছে, মানে সেগুলা আমি পরবর্তীতে 3টা ক্ষেত্রে দাখিল করতে পারবো। বিবাদীর সাক্ষীকে জেরা, বিবাদী কর্তৃক কি কোন প্রশ্নের উত্তর, আর একটা হলো কি স্মৃতি পুনরুজ্জীবিত। তাহলে আজকে আমরা পড়ছি 4 আদেশ, 6 আদেশ, 7 আদেশ। যে টাইটা মানে যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেটা আমরা পড়তে পারি নাই। আগামীকাল ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। একটু প্রস্তুতি নিয়ে আসবেন, খিদে লাগলে দরকার হলে খাবার নিয়ে আসবেন, কিন্তু এই জায়গায় একটু সময় নিয়ে না পড়লে আমরা শেষ করতে পারবো না। আর অনলাইনে যারা আছেন আপনাদের কথা শুনবো ইনশাল্লাহ। ভালো লাগলে চলে যাবেন। স্যার কালকে কয়টায় শুরু হবে?